এই মুহূর্তে বেগম জিয়াকে বিদেশ নেওয়ার অবস্থা নেই, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত পেলে ব্যবস্থা। শাশুড়ির পাশে জোবাইদা, দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান। ভোটের জন্য মরিয়া দল এখন ভণ্ডুলের চেষ্টায়। প্রশাসনিক কিউর পায়তারা রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক ইসলামী দলগুলোর। নির্বাচনে ডিস্টার্ব করলে বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালাতে হবে ভারতকে। দ্রুত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান এনসিপির। বিএনপি জামায়াতের অস্ত্র মহড়ার সমালোচনা। সিলেট বিভাগে 239টি ক্রসিং এর 167টি অবৈধ। পথচারী ও যানবাহন পারাপারে প্রায় ঘটছে দুর্ঘটনা। লোকবল সংকটের অজুহাত কর্তৃপক্ষের দ্রুত নিয়োগের আশ্বাস। এবং আগস্ট থেকে প্রতি মাসে কমছে রপ্তানি আয়। ঘুরে দাঁড়ানোর পূর্বাভাস নেই এলসি নিষ্পত্তিতে। বাড়ছে চীন ভারতের কাছে বাজার হারানোর শঙ্কা। রাজনৈতিক অনিশ্চয়তা দূর করার তাগিদ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। শারীরিক অবস্থা বিবেচনায় এখনই বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে উল্লেখ করে জানান, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে পাঠানো হবে বিদেশে। সুস্থতা নিয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। এদিকে দ্বিতীয় দিনেও শাশুড়িকে দেখতে হাসপাতালে আসেন পুত্রবধূ জোবাইদা রহমান। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ফুসফুসের সংক্রমণ সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে 23 নভেম্বর ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। সবশেষ এন্ডোস্কোপির পর পাকস্থলীতে রক্তক্ষরণ বন্ধ হলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন। এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য 4 ডিসেম্বর লন্ডন নেয়ার কথা থাকলেও এখনও তা নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থায় দীর্ঘ যাত্রা করে লন্ডন নিতে সায় দেয়নি মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা, এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। আর বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। চেয়ারপারসনের চিকিৎসায় বিশেষজ্ঞ প্যানেল আন্তরিক চেষ্টা করছে এবং তার পরিবার ও দল অবহিত রয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বান জানান ডাক্তার জাহিদ। দোয়া প্রার্থনা করেন দেশবাসীর। দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। সর্বোচ্চ পর্যায়ে কাতার গভর্নমেন্ট এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আমাদেরকে করছেন। এদিকে শুক্রবার লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানও তত্ত্বাবধান করবেন চিকিৎসা কার্যক্রম। শনিবার দুপুরেও তিনি দেখতে আসেন বেগম খালেদা জিয়াকে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীর পুঠিয়ায় একসঙ্গে 3 শতাধিক শিশু হাফেজ 100 বার পবিত্র কোরআন খতম দিচ্ছেন। হবে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল। সারি বেঁধে বসে আছেন শত শত শিশু হাফেজ। একাগ্র চিত্তে পড়ছেন পবিত্র কোরআনের আয়াত। নিষ্পাপ কণ্ঠে একটাই প্রার্থনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা। রাজশাহীর পুঠিয়ায় 100 বার কোরআন খতমের এই আয়োজনে অংশ নেন উপজেলার 25টি মাদ্রাসা ও এতিমখানার 3 শতাধিক শিশু হাফেজ। বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে বাদ আসর শেষ হয় বিশেষ এই আয়োজন। খালেদা জিয়া যেন সুস্থ হয়ে যায়, আমরা এটা কামনা করি। দোয়া করি যেন আমাদের বিএনপি নেত্রী খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে যায়। আমাদের এই হাফেজে কোরআনের দোয়ার ওসিলায় তাকে দ্রুত সুস্থতা নিয়ামত দান করে। আমরা এটাই নিয়ে আমরা আজকে আমাদের আয়োজন। শিশুদের আল্লাহ পছন্দ করে, তাদের নিষ্পাপ, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন, এই আশা থেকে আমরা দেশনেত্রী বেগম খালেদার জন্য অনুষ্ঠানে আয়োজন করেছি। আমরা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় কোরআন খতম, সদকা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপি ও সহযোগী সংগঠনের এই আয়োজনে অংশ নেন মাদ্রাসা শিক্ষার্থী, হাফেজ সহ সাধারণ মানুষ।
এদিকে বেগম জিয়ার দীর্ঘায়ু কামনায় যশোরে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প। ড্যাব জেলা শাখা এবং সদর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় দুটি স্কুল মাঠে 25 জন করে বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেন। বিনামূল্যে দেয়া হয় ঔষধও। এখানে মেডিকেল ক্যাম্প বসাইছে খালেদা সুস্থ কামনায়। এখানে আমরা ডাক্তার দেখাতে এসেছি, আমরাও যেন সুস্থ হতে পারি, খালেদা জিয়ার জন্য সুস্থ হতে পারে। আপনারা সবাই এই আশীর্বাদ করবেন। বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করছেন। চন্দ্রা বিশ্বাস, পপি, সময় সংবাদ। যে কোনো সময় দেশে ফিরে নির্বাচনের নেতৃত্ব দেবেন তারেক রহমান। তার দেশে ফেরা নিয়ে গুঞ্জন অকারণ বলছেন বিএনপি নেতারা। তফসিল পেছালে গণতন্ত্রের যাত্রা ব্যাহতের শঙ্কাও দলটির। শনিবার কক্সবাজারের চকরিয়ায় পথসভা করে বিএনপি। কর্মসূচিতে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণই পাহারা দেবে ভোটের। এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে লাগবে না। রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দেশে ফিরে নির্বাচনের নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার দেশে ফেরা নিয়ে গুঞ্জন অকারণ বলেও মন্তব্য করেন তিনি। আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে, এবং ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। এদিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উপযুক্ত সময়ে দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তফসিল বিলম্বিত হলে গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে। যখন মনে করবেন তিনি তখনই আসবেন এবং জনগণের নেতৃত্ব দিবেন। এইখানে কোনো কুণ্ঠা নেই। সবার প্রস্তুতি সম্পন্ন করার পর দিতে হবে, তাহলে তো গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে থাকবে, এটা কোনোদিন আর মানুষের কাছে আসবে না। এদিকে রাজধানীর কমলাপুরে বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মত বিনিময় সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটি দল ধর্মকে ব্যবহার করে ভোট চাচ্ছে। এখন মাঠে নামছে জান্নাতের টিকিট নিয়ে, আবার বলে যদি আমরা হেরে যাই তাহলে কোরআন হেরে যাবে। এরা এখন ধর্মকে বিকৃত করে ভোট চাচ্ছে। বিএনপি কখনোই চাঁদাবাজদের প্রশ্রয় দেয় না বলে জানান মির্জা আব্বাস। বিএনপি কখনো চাঁদাবাজদের প্রশ্রয় দেয় নাই। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ভোটের জন্য মরিয়া দল এখন ভণ্ডুলের চেষ্টায়, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। প্রশাসনিক কিওর চেষ্টা হলে তা রুখে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সিলেটে বিভাগীয় সমাবেশে নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন জামায়াত সহ 8 ইসলামী দলের নেতারা। জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ 8 দলের সপ্তাহব্যাপী বিভাগীয় সমাবেশের পর্দা নামল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। শনিবার সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় করেন 4 জেলার হাজারো নেতাকর্মী। একে একে মঞ্চে আসেন 8 দলের শীর্ষ নেতারা। অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে 8 দল রাজপথে নামতে বাধ্য হয়েছে জানিয়ে নেতারা হুঁশিয়ারি দেন, যারা চাঁদাবাজি, দুর্নীতি আর অপরাধে নিমজ্জিত, আগামী নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বলেন, কোনোভাবেই আর ফিরতে দেয়া হবে না ফ্যাসিবাদ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, নতুন করে একটি দল দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। আহ্বান জানান দেশপ্রেমিক এবং ইসলামী সকল দলকে ঐক্যবদ্ধ হবার। এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে। কেউ যদি আবার চিন্তা করে জনগণের সমর্থন পাবো না, তাহলে ঢাকা পথে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের পেড়ে খাইজা করবো।
সেই সূর্য আর বাংলাদেশে উঠবে না। 7 বিভাগের পর আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান নেতারা। নতুন রাজনৈতিক শক্তিকে জনগণ নিজেদের শক্তি হিসেবে গ্রহণ করবে, সমাবেশে এমনই মন্তব্য করেছেন দলগুলোর শীর্ষ নেতারা। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শফিক মুন্সি, সময় সংবাদ। নির্বাচনে ডিস্টার্ব করলে বাংলাদেশ থেকে ভারতকে লেজ গুটিয়ে পালাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। একই আয়োজনে শেখ হাসিনাকে দ্রুত ফেরত দিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন। শনিবার বিকেলে এনসিপির প্রফেশনাল উইং এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আমরা দেখেছি 17 বছর ধরে রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই স্প্রিটে আলোকিত পেশাজীবীদের নতুন সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ। রাজনৈতিক অচলাবস্থা, সংস্কার, দুর্নীতি আর পেশাজীবীদের ভূমিকা নিয়ে একে একে বক্তব্য দেন এনসিপির শীর্ষ নেতারা। বাংলাদেশের নির্বাচনে ভারতকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ডিস্টার্ব করলে পরিণতি ভালো হবে না। আমরা কোন দলের কাছে সিট নেগোসিয়েশনের জন্য যাব না ইনশাআল্লাহ। আমরা নিজেরাই দাঁড়াবো। ভারতের প্রতি আমরা বলতে চাই, ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না। যদি ডিস্টার্ব করতে আসেন, এই বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, আমরা এখনো কিন্তু কিছু বলি নাই, সবকিছু বন্ধ হয়ে যাবে, ল্যান্ড গুটিয়ে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। তফসিল ঘোষণা না হতেই বিএনপি জামায়াতের অস্ত্র মহড়ার সমালোচনা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এ সময় দ্রুত শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের এখন তফসিল ঘোষণা করা হয় নাই, কিন্তু বিএনপি জামাতের মতো দলেরা তারা অস্ত্রের মহড়ায় তারা কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছে। বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করে ভারত যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্কের বাইরে এসে নতুন করে নতুন দিনের মানুষরা যারা আছেন তাদের সাথে যদি সম্পর্ক করতে হয়, তাহলে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। অনুষ্ঠানে নাভিদ নওরোজ শাহকে আহ্বায়ক ও তৌহিদ হোসেন মজুমদারকে সদস্য সচিব ঘোষণা করে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের কমিটির ঘোষণা দেন আখতার হোসেন। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় যাওয়ার আগেই একটি দল ফ্যাসিবাদের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার রাজধানীর পুরানা পল্টনের নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি। এর আগে নির্বাচনী প্রতীক কোদাল মার্কার পক্ষে মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলটি বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে শুরু হয়ে পল্টন মোড় এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত পথসভায় নেতারা বলেন, এখন পর্যন্ত নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারেনি কমিশন। বিভিন্ন দলের প্রার্থীরা অবৈধভাবে কোটি কোটি টাকা ব্যবহার করছে বলেও অভিযোগ করেন বক্তারা। নির্বাচন ঘিরে বিভিন্ন দলের নেতারা চর দখলের মতো মাফিয়াতন্ত্র কায়েম করছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেন নেতারা। বিভিন্ন দল যারা গণতন্ত্রের কথা বলে, তাদের আচরণও আমরা নানা স্বৈরতান্ত্রিক প্রবণতা আমরা লক্ষ্য করেছি। ক্ষমতা যাওয়ার আগে যদি আপনার এরকম স্বৈরতান্ত্রিক প্রবণতা থাকে, তাহলে এরপরে পার্লামেন্টের পরে পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রা আপনারা কি করবেন? কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি নির্বাচন কমিশন এবং সরকার নির্বাচনে একটা অবাধ গণতান্ত্রিক পরিবেশ এখনো তারা তৈরি করতে পারেন নাই। গোটা নির্বাচনী তৎপরতায় টাকার খেলা বেড়ে যাওয়ার একটা গুরুতর আশঙ্কা তৈরি করেছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রংপুরে এক মতবিনিময় সভায় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন উপদেষ্টা। প্রফেসর ইউনূস কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা, তিনি কিন্তু সবসময় গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে তো চিফ ইলেকশন কমিশনারও মিটিং করছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ হচ্ছে। হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজার আছেন আমার বন্ধু, উনিও পরিকল্পনা করছেন। আমি আশা করি যে আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো। পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে এগিয়ে যাবে, এমন মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
রাজধানীর গুলশানে ইন্ডিয়ান কালচার সেন্টারে ভারত বাংলাদেশ মৈত্রী দিবসের অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশের বিজয় দিবসের 10 দিন আগে স্বীকৃতি দিয়ে কাঁধে কাঁধ রেখে পাশে দাঁড়িয়েছিল ভারত। কেউ একাকী সমৃদ্ধি আনতে পারবে না, তাই পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। India recognized Bangladesh as a sovereign. Today our societies and economies are closely linked, so closely that we cannot grow and progress alone. We want to reinforce these interdependencies that can bind us ever closer in a positive and mutually rewarding manner. ভোরের সময় আরো থাকছে। রাজধানীতে এখনো জমেনি শীত পোশাকের কেনা বেচা। বছর ব্যবধানে বিক্রি নেমেছে অর্ধেকে, দাবি বিক্রেতাদের। দাম বাড়তির অভিযোগ ক্রেতাদের। সিলেট আখাউড়া রেল সেকশনে 167টি অরক্ষিত রেল ক্রসিং এর প্রতিটি যেন মৃত্যু ফাঁদ। অথচ এসব অবৈধ রেল ক্রসিং দিয়ে প্রতিদিনই পার হচ্ছে পথচারী ও যানবাহন। প্রায় ঘটছে দুর্ঘটনা। তথ্যমতে 10 বছরে বেশ কয়েকটি দুর্ঘটনায় 25 জনের মৃত্যু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, লোকবল সংকটে রেলগেট বাড়ানো সম্ভব হচ্ছে না। নৌশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। নেই গেট, নেই রেলওয়ের লোকজন। প্রতিদিন অতিক্রম করছে 6 জোড়া ট্রেন। ঝুঁকিপূর্ণ ক্রসিং নিরাপদ করতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। বৈধ 72টি গেটেও প্রায় উপস্থিত থাকেন না গেটম্যান। 30 সেকেন্ড ডিস্টেন্স ট্রেন চলে গেছে, আমি পার হয়েছি, বাট আমি ট্রেন যাচ্ছে সেটা আমি খেয়াল করতে পারি নাই। বাচ্চারা তো এগুলো বুঝে না, মনে হয় সময় দৌড় দিলে অ্যাক্সিডেন্ট হইবই। 2টা প্রতিষ্ঠান আছে, একটা হাই স্কুল একটা প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের বাচ্চারা একটু নার্ভাস হয়ে যায় যখন ট্রেন নেয়। মনে করি জরুরি এই জায়গায় গেট দেওয়া উচিত মনে করি। 2021 সালের জরিপে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সিলেট বিভাগে 239টি রেল ক্রসিংয়ের মধ্যে 167টি অবৈধ হিসাবে চিহ্নিত। এসব লেভেল ক্রসিং নেই সরকারি অনুমোদন, নেই গেটও। অরক্ষিত এইসব লেভেল ক্রসিং দিয়ে প্রতিদিনই শিক্ষার্থী সহ নানা বয়সী নারী পুরুষ শিশু পারাপার হচ্ছেন। বৈধ ও অরক্ষিত লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় প্রাণহানি সহ অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করলেও টনক নড়েনি রেলওয়ে কর্তৃপক্ষের। তবে দ্রুত জনবল নিয়োগ দেওয়ার কথা জানালেন স্টেশন ম্যানেজার। অবৈধ রেলগেট আছে, ওখানে আমাদের রেল প্রশাসন চেষ্টা করেছে ওগুলো লোকবল নিয়োগ দিয়ে রেলের আওতায় নিয়ে আসার জন্য। তো যেহেতু এখন লোকবল নাই, সেই জন্য আমরা পারতেছি না। যেহেতু অবৈধ এই গেটগুলোর কারণে অনেক অ্যাক্সিডেন্ট ঘটতেছে, সেই জন্য আমাদের রেল কর্তৃপক্ষ খুব সিনসিয়ার। যত দ্রুত সম্ভব লোকবল নিয়োগ করে এই গেটগুলো আমাদের রেলের আওতায় নিয়ে আসবে। 2016 সাল থেকে চলতি বছর পর্যন্ত সিলেটের শিববাড়ি, ফেঞ্চুগঞ্জের ইলাসপুর, মাইজগাঁও, ফেঞ্চুগঞ্জ রেল ক্রসিং, কুলাউড়া স্কুল চৌমোহনা ও বরমচাল রেল ক্রসিংয়ে বেশ কয়েকটি দুর্ঘটনায় 25 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন ও বিস্ফোরণ। রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় একই পরিবারের 7 জন সহ দগ্ধ হন 8 জন। এর মধ্যে আশঙ্কাজনক 4 জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। গ্যাস লাইনের পাইপ ফেটে জমে থাকা গ্যাসে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। দগ্ধ হন শিশু, অন্তঃসত্ত্বা নারী সহ একই পরিবারের 8 জন। আগারগাঁওয়ের শেরেবাংলা নগর এলাকায় টিনশেড ভবনের একটি বাসায় শনিবার ভোরে ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা। বিস্ফোরণে টিনের চাল উড়ে গেছে, পুড়ে গেছে ঘরের আসবাবপত্র, জামাকাপড়। স্থানীয়দের অভিযোগ, সরকারি কলোনির কর্মকর্তা কর্মচারীরা অবৈধভাবে এসব টিনশেড বাসা নির্মাণ করেন। গ্যাস সংযোগও দেওয়া হয় অবৈধ উপায়ে। পাশের মধ্যে চিকটা শুরু হয়, ওই সময় দেখি আগুন দাও দাও করে জ্বলতেছে। কিছু লোকের গায়ে আগুন লাগানো, পুরা তারা বাইরে যাইতেছে দৌড়ে। পাইপগুলো সব পুরন, যে কোনো সময় এক জায়গায় লিক হয়। লিক হলে আমরা বারবার বলি, তারা কোনো কাজ করে না। শেরেবাংলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।
লাইনের ওখানে ওরা দেখবে, আর এরা তো আপনার বিস্ফোরণ হয়ে গেছে, ওরা চিকিৎসা হয়ে আসুক, আর আমাদের তারপরে যদি কোনো কমপ্লেন থাকে আমরা তদন্ত করব। বিস্ফোরণের পর দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। 4 জনের অবস্থা আশঙ্কাজনক, তারা হাসপাতালে চিকিৎসাধীন, বাকি 4 জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকারও একটি বাসায় গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। 4 মাস ধরে কমছে তৈরি পোশাক সহ দেশের মোট রফতানি আয়। কমছে ব্যাক টু ব্যাক এলসি নিষ্পত্তিও, যা পূর্বাভাস দিচ্ছে আগামীতে রফতানি আয় আরও কমার। এর কারণ হিসেবে উদ্যোক্তাদের দাবি, পোশাকের বেসিক আইটেমের দাম কমিয়ে ইউরোপের বাজার দখলে নিচ্ছে ভারত, চীন। রয়েছে বাড়তি মার্কিন শুল্ক উৎপাদকের ঘাড়ে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাও। এ অবস্থায় ক্রয়াদেশ বাড়াতে জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা দূর করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। রফতানির জন্য দরকারি পণ্য আমদানিতে ব্যাক টু ব্যাক এলসি খোলা এবার গেল জুলাই থেকে অক্টোবর পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় কমেছে 13.81%, আর এ সময়ে নিষ্পত্তি কমেছে 1.87%। এ সময়ে মূলধনী যন্ত্রপাতি ও মধ্যবর্তী পণ্য আমদানিতে এলসি খোলা বাড়লেও বড় ব্যবধানে কমেছে নিষ্পত্তি। আমদানিতে এমন বেহাল দশার প্রতিফলন ঘটেছে তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয়েও। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির মাসিক প্রতিবেদনের তথ্য, বছর ব্যবধানে রপ্তানি আয় কমার ধারাবাহিকতা ধরে রেখে নভেম্বরে এ খাতের আয় এসেছে $314.09 কোটি। গেল বছরের একই সময়ের তুলনায় 5% কম। ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন আসার কারণে আমাদের বায়াররা কিন্তু প্যানিক। তারাও জানে না যে কোন রুলটা তার প্রতি কীরকম ইমপ্লিমেন্টেশন হবে। ইনফ্লেশন হাই রেট চলতেছে, সেজন্য তারা অর্ডারও আমাদেরকে কম দিয়েছে তাদের ইনভেন্টরি কমানোর জন্য। তৈরি পোশাক রপ্তানিতে মন্দার ধাক্কা লেগেছে মোট রপ্তানি আয়েও। বছর ব্যবধানে 5.5% বেশি কমে গেল নভেম্বরে মোট রপ্তানি আয় এসেছে $389.16 কোটি। তবে জুলাই প্রবৃদ্ধির প্রভাবে 5 মাসের যোগফলে রপ্তানি আয় বেড়েছে 0.62%। বাংলাদেশের উপর যে 20% ট্যারিফ ধার্য করা হয়েছে, সেটার একটা পার্ট আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে, যেটা আমরা মনে করি আনইথিক্যাল এবং আমাদের পক্ষে কোনোভাবেই সেটা পে করা সম্ভব না। ভারত এবং চায়না টেরিফের করে তারা যদি এই আমেরিকাতে তারা একটু প্রেশারে পড়লো, তারা কিন্তু ইউরোপে ঝুঁকে পড়ছে। ইউরোপে গিয়ে আমাদের যে মার্কেট ছিল সেই মার্কেটে তারা কিন্তু অলমোস্ট দখল করে নেওয়ার কাছাকাছি চলে গেছে, এবং তারা কিন্তু সেখানে আমাদের থেকে কম প্রাইজে মার্কেট অর্ডার নিয়ে নিচ্ছে। পোশাক শিল্পের পতনের মধ্যেও এগিয়ে চলছে চামড়া খাত। নভেম্বরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় এসেছে $9.8 কোটি, যা গেল বছরের একই সময়ের চেয়ে 5.14% বেশি। আগামীতে এই পণ্যগুলো সহ আমাদের উদীয়মান অন্য খাতগুলোতে আমাদের আরও বেশি $1 বিলিয়ন পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি করা দরকার। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক শতাংশের হিসাবে সুবিধাজনক হলেও বাস্তবতার নিরিখে অসুবিধায় ফেলেছে বাংলাদেশকে। শুল্কের ভারে চাপ বেড়েছে ইউরোপের বাজারেও। এই অবস্থায় রাজনীতিকরা সহ নীতি নির্ধারকদের উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের। এক্সপোর্টের যে অর্ডার, সেটা কিন্তু ইমেজের উপর ডিপেন্ড করে। আমাদের কিন্তু এই যে ক্রেডিট রেটিং, সেটা কিন্তু বাড়েনি। 20% শুল্ক হলে, এবং তার জন্য অনেক বড় বড় ত্যাগ স্বীকার করলাম আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন রকম চুক্তিও করলাম। তো এরপরে যদি আমরা ফল না পাই সেটা, তো তাইলে এখন এটা আমাদের তো নতুন করে একটা কৌশল নির্ধারণ করতে হবে, এবং সেটার জন্য আমি মনে করি যে আসলে মূল দায়িত্ব এখন রাজনীতিবিদদের, এবং যারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করে সরকার গঠন করতে চান, তো তাদের পরিষ্কার করে আসলে এখানে কর্মপরিকল্পনা তৈরি করা দরকার। রপ্তানি বাজারে বড় ধরনের পতনের মুখে পড়েছে পাট ও পাটজাত পণ্য, আশা জাগানো হোম টেক্সটাইল ও বাইসাইকেলের রপ্তানি আয়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বাড়তি ট্যারিফ, তুচ্ছ অজুহাতে শ্রমিক অসন্তোষ সহ নানা জটিলতায় তৈরি পোশাক খাতের রফতানি আয় প্রবৃদ্ধি কমলেও শেষ মুহূর্তে আশার আলো দেখাচ্ছে চাইনিজ হলিডে। যুক্তরাষ্ট্রের বাজারে চীনের অতিরিক্ত ট্যারিফের কারণে গার্মেন্টস অর্ডার যেমন বাংলাদেশমুখী হচ্ছে, তেমনি চাইনিজ হলিডের দীর্ঘ ছুটির কারণেও বাংলাদেশে অর্ডার কিছুটা বাড়ছে বলে দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিজিএমই এর তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে 16.13 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থ বছরের এই সময়ের তুলনায় মাত্র 0.9% বেশি। অবশ্য সেপ্টেম্বর ছাড়া বাকি মাসগুলিতে রপ্তানি হয়েছে 3 বিলিয়ন মার্কিন ডলার করে। প্রচলিত বাজারগুলো থেকে কাঙ্ক্ষিত রপ্তানি আয়ের ক্ষেত্রে জটিলতা হলো চীনের অর্ডার বাড়তে থাকায় কিছুটা আশার আলো দেখছেন বিজিএমইএ নেতারা। যেহেতু তাদের ট্যারিফের একটা বিশাল ইস্যু,
সেই কারণে অর্ডার বাংলাদেশে আসতেছে এবং বাংলাদেশে আপনার অর্ডারটা বাড়বে, বিশেষ করে চাইনিজদের কারণে। এদিকে জানুয়ারিতে শুরু হচ্ছে চীনের চাইনিজ হলিডের দীর্ঘ বন্ধ, যা ছাড়িয়ে যাবে ফেব্রুয়ারি পর্যন্ত। এই অবস্থায় অনেকটা আগেভাগেই বাংলাদেশে অর্ডার প্লেস করছে চাইনিজ প্রতিষ্ঠানগুলো, যে কারণে এই 2 মাস রপ্তানিয়ায় কিছুটা কমলো, পরবর্তীতে বাড়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এক্সপোর্টটা একটু যেটা বাড়ছে, যেটা ডাটাতে আসছে, সেটা বেসিক্যালি আপনার ক্রিসমাস এবং আপনার যে ব্ল্যাক ফ্রাইডের যে কিছুটা এক্সপোর্ট নভেম্বর হয়েছে, তার ধরুন গত মাসে একটু এক্সপোর্টটা 3 মিলিয়নের মতো একটু বাড়তি দেখা যাচ্ছে গত বছরের তুলনায়। রাজধানী ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জের 2100টি গার্মেন্টস কারখানায় 33 লাখ, চট্টগ্রামের 464টি কারখানায় 11 লাখ শ্রমিক রয়েছে। এর বাইরে দেশের 8টি ইপিজেডে রয়েছে 600 গার্মেন্টস কারখানা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে চীনের ট্যারিফ জটিলতার পাশাপাশি চাইনিজ হলিডের কারণে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের গার্মেন্টসগুলোতে বিদেশি অর্ডার কিছুটা বাড়ছে। কর্মচাঞ্চল্য ফিরছে তৈরি পোশাক খাতে। তবে নানামুখী জটিলতায় গার্মেন্টস সেক্টরের এ প্রবৃদ্ধি ধরে রাখা এখন কঠিন চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময়ে তুচ্ছ অজুহাতে চট্টগ্রামের ইপিজেড সহ বেশ কিছু গার্মেন্টস কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। তার প্রভাব আগস্ট এবং অক্টোবর মাসে চট্টগ্রামের কারখানাগুলোর রপ্তানি আয়ও কমে গিয়েছিল। তবে বর্তমানে অর্ডার বাড়তে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে নড়েচড়ে বসেছে প্রশাসন, শিল্প পুলিশ, গার্মেন্টস মালিক, শ্রমিক। ত্রিপক্ষীয় সমঝোতার পাশাপাশি বাড়ানো হয়েছে কারখানাগুলোতে গোয়েন্দা নজরদারি। যেহেতু একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে, এই অবস্থাটা ধরে রাখার জন্য আমরা যখনই কোনো গার্মেন্টসে কোনো ধরনের সমস্যা হবে আমরা সম্মিলিতভাবে সেটা অ্যাড্রেস করব এবং এই সংক্রান্তে আমাদের কন্টিনিউয়াস একটা গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ 36.15 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করলো। 2024-25 অর্থ বছরে তা বেড়ে 39.34 বিলিয়ন মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছিল। 2025-26 অর্থ বছরে 40 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার আশা করেছিলেন গার্মেন্টস মালিকেরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাড়ছে শীত, বাড়ছে গরম পোশাকের চাহিদা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসছেন পাইকাররা। দাম বাড়তির অভিযোগ তাদের। আর বিক্রেতারা বলছেন গেল বছর এ সময় যে পরিমাণ বেচা কেনা হয়েছে এবার তা নেমেছে অর্ধেকে। তবে যোগাযোগের ফিরিস্তি বিবেচনায় বিক্রি বাড়ার আভাস পাচ্ছেন তারা। তোফাজ্জল হোসেনের রিপোর্ট। রোদের অপেক্ষায় শীতের সকাল, কুয়াশা ভেদ করে কর্মব্যস্ত গ্রামীণ জনপদ, কেউ বা মশগুল গল্প আড্ডায়। ঋতু বদলের এই চক্রে ক্রমেই কমছে দিনের তাপমাত্রা। তাই তো বিভিন্ন অঞ্চলের পাইকারদের আনাগোনা বাড়ছে রাজধানীর শীতের পোশাকের দোকান মার্কেটে। পাইকারি নিয়ে আমি খুচরা বিক্রি করি। আমার দোকান হচ্ছে গাজীপুর বাংলা বাজার। শীতের এখন আমি সব তো আপডেট ডিজাইন চয়েস করে আমি আপডেট ডিজাইনগুলাই তুলতেছি। তো মোটামুটি আছে, অমন আমরা ফেভার হইতে পারি নাই বা অমনই হয় নাই অন্তরি। দেখা যাক, আল্লাহ দিলে আরো কিছুদিন আছে কোন অবস্থায় যায়। এবারও শাল, সোয়েটার, কানটুপি, জ্যাকেট, মাফলার, ট্রাউজার থেকে শুরু করে কম্বল চাহিদা বেড়েছে সবকিছুরই। সেই সঙ্গে দাম বৃদ্ধির অভিযোগ রয়েছে ক্রেতার, যা মানছেন বিক্রেতারা। মার্কেটে মেয়েদের যায় কিছু কেনাকাটা করতে যাবেন সবকিছু দাম। আমরা তো একটু কমের দিকে যাবো, ওনারা চাইবে ওনাদের লাভ হোক, আমরা চাইবো আমাদের লাভ হোক। বিক্রেতাদের হিসাব, এবার তাদের বিক্রি নেমেছে অর্ধেকে। পর্যাপ্ত মজুদ নিয়ে অপেক্ষায় আছেন বিক্রি জমে ওঠার। তবে শীত একটু কম, তো আশা করি শীতটা যদি পড়ে তাহলে আমাদের বেচা কিনা আরেকটু ভালো হবে। দেশের পরিস্থিতিও ভালো না, তাই বেচাবেচি আগের থেকে অনেক কম হচ্ছে। মানানসইয়ের পাশাপাশি কেনাকাটায় গুরুত্ব পাচ্ছে উল সহ হাল পেশনের পোশাক। রাজধানীর ফুটপাত থেকে শুরু করে বিপণী বিতান সব জায়গাতেই ক্রেতাদের ভিড় বাড়বে শীত পড়ার সাথে সাথেই, এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। অন্যদিকে ক্রেতারা প্রত্যাশা করছেন দাম যদি একটু সাধ্যের মধ্যে থাকে তাহলে স্বস্তিতে হবে শীতের পোশাকের কেনাকাটা। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বারবার ক্ষতিপূরণ দিয়েও আস্থা ফেরেনি পুঁজিবাজারে। তবুও 5 ব্যাংকের পর এবার বন্ধ হতে যাওয়া 9 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা করছে সরকার। এমন নীতি বহির্ভূত সিদ্ধান্তে সাধারণ মানুষের উপর করের চাপ বাড়বে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2010 সাল ছিল শেয়ার বাজারে সবচেয়ে উত্তেজনার নাম।
বাজারের ঊর্ধ্বগতির পারদে তাল মেলাতে মানুষ সম্পদ বন্ধক আর গয়না বিক্রির টাকা নিয়ে আসে পুঁজিবাজারে। শেষ পর্যন্ত সর্বস্ব হারিয়ে পথে বসে অনেক বিনিয়োগকারী। তথ্য বিশ্লেষণে দেখা যায় মোট 16,894 কোটি টাকার মার্জিন ঋণ দেওয়া হয়। মোট ঘাটতি 10,500 কোটি টাকার বেশি। এমন অবস্থায় সমপরিমাণ টাকা প্রণোদনা মডেল চালু করে সরকার। একইভাবে বাজার ফেরাতে 15 বছর পর আবারও শেয়ার বাজারে 5 ব্যাংকের পর বন্ধ হতে যাওয়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদেরও ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে সরকার। অ্যাকাউন্টিং প্রসিডিউর অনুযায়ী এই শেয়ারগুলো জিরো হওয়ার কথা। বাংলাদেশ ব্যাংক সে কাজটাই করেছে। অনেকের কাছে, সাধারণ মানুষের কাছে এটা অমানবিক বলে বিবেচিত হতে পারে, কারণ তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্র আবার এই বিষয়টি, সরকার এটাকে অ্যাড্রেস করেছে। একই ঘটনা এনবিএফ এর ক্ষেত্রে ঘটতে পারে। ক্ষতিপূরণের আর্থিক মূল্য যত ক্ষুদ্রই হোক, আর্থিক খাত বিশ্লেষকদের মতে এমন চর্চা শেয়ার বাজার দেখভালের দায়িত্বে থাকা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা চাপা দেয়া। যে কোনো মার্কেট ফল করার পিছনে রেগুলেটরও দায়িত্ব আছে এবং রেগুলেটর শুড বি পানিশড। শুধুমাত্র ইনভেস্টররা না, শুধুমাত্র কোম্পানি ওনাররা না, ইভেন দ্য রেগুলেটর শুড অলসো বি পানিশড। এবং ওইটা হইলে কিন্তু দেখবেন এই সমস্ত জিনিসপত্র কমে যাবে। এনবিএফআই এর অবসায়নের এই পদক্ষেপে সরকারি কোষাগার থেকে অন্তত 10 থেকে 12,000 কোটি টাকা খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ঘাটতি বাজেটের দেশে ক্ষতিপূরণের এই অর্থ দিতে হবে কোনো খাত থেকে কাটছাঁট করে, অথবা কর থেকে, অথবা টাকা ছাপিয়ে, যার মূল্য বৃহৎ অংশের মানুষের যাপিত জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষা যেতে পারতো, হেলথে যেতে পারতো, আপনার ডেভেলপমেন্ট বাজেটে যেতে পারতো। এটা তো এই টাকাটা তো একটা ইকোনমিতে কোনো একটার পাপের শাস্তি সাধারণ জনগণ পাচ্ছে। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের আওতায় আসছে ফার্স্ট ফাইন্যান্স, আবিবা ফাইন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স লিমিটেড, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স। এছাড়া আরও 11টি দুর্বল প্রতিষ্ঠান চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আশার আলো জাগিয়ে বিনিয়োগকারীদের আবারও হতাশ করেছে ঢাকার পুঁজিবাজার। গেল সপ্তাহে হয়েছে সূচকের পতন, কমেছে বাজার মূলধন। এ সময় তালিকাভুক্ত 21 খাতের মধ্যে 18টি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বিনিয়োগকারীরা। দাম বৃদ্ধির শীর্ষ 10 প্রতিষ্ঠানের তালিকায় খানিকটা দাপট কমলেও একক আধিপত্য ধরে রেখেছে জেড ক্যাটাগরির। তবে গেল সপ্তাহে বেড়েছে শেয়ার লেনদেন করা বিও অ্যাকাউন্টের সংখ্যা। সূচক ও মূলধন বৃদ্ধির সুবাতাস নিয়ে গেল সপ্তাহে লেনদেন শুরু হয় ঢাকার পুঁজিবাজারে। তবে বিনিয়োগকারীদের হতাশায় ফেলে শেষ হয় শেষ দিনের কার্যক্রম। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে দেখা যাচ্ছে গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 141 পয়েন্ট, যেখানে 159 পয়েন্ট বেড়েছিল আগের সপ্তাহে। সূচকের পাশাপাশি 1% বেশি কমে 6,84,762 কোটি টাকায় নেমেছে বাজার মূলধন। দৈনিক লেনদেনের হিসাবে দেখা যাচ্ছে গেল সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে সর্বোচ্চ 492 কোটি 55 লাখ টাকা হয়েছে প্রথম কার্যদিবসে। উত্থান পতনের শেষ দিনে যা নেমেছে 364 কোটি 37 লাখ টাকায়। খাতভিত্তিক লেনদেনের চিত্রে 21টির মধ্যে ব্যাংক, বিমা ও সুদ প্রকৌশল সহ 18টিতে কমেছে দৈনিক গড় লেনদেন। দাম বৃদ্ধির শীর্ষ 10 প্রতিষ্ঠানের তালিকায় জেড ক্যাটাগরির কোম্পানির দাপট বেশ খানিকটা কমলেও ধরে রেখেছে একক আধিপত্য, অর্থাৎ 10টির মধ্যে অর্ধেকই দখলে ছিল জেড ক্যাটাগরির। আগের 2 সপ্তাহে অবশ্য 8টি ও 10টিই ছিল মন্দাখ্যাত এই ক্যাটাগরির প্রতিষ্ঠানের দখলে। এমন মন্দাভাবে সপ্তাহ পার করার মধ্যে পুঁজিবাজারের হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল এর হালনাগাদ পরিসংখ্যান গেল সপ্তাহে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা কমেছে, অর্থাৎ লাভের আশায় ফেলে রাখা অ্যাকাউন্টে আবারও লেনদেন শুরু করেছেন বিনিয়োগকারীরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজের বাজার সহনীয় রাখতে কাল থেকে সীমিত আকারে আমদানির অনুমতি দেওয়া হচ্ছে। শনিবার সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। জানানো হয়েছে প্রতিদিন 50টি করে আমদানির অনুমতি বা আইপি ইস্যু করা হবে। প্রত্যেক আইপিতে সর্বোচ্চ 30 টন করে পেঁয়াজ আমদানি করা যাবে। যেসব আমদানিকারক 1 আগস্ট থেকে আমদানির অনুমতির আবেদন করেছেন তারাই কেবল আবেদন করতে পারবেন এবং একজন একবারই সুযোগ পাবেন। বেশিরভাগ বাড়িঘর অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। পুরনো বিল্ডিংগুলোতে খসে পড়ছে পলেস্তারা। অপরিকল্পিত নগরায়নে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিতে নেত্রকোনা শহর। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আলপনা বেগমের পাঠানো তথ্য, আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট।
বাড়িগুলো বেশিরভাগই একটার সঙ্গে আরেকটা লাগোয়া। এছাড়া রয়েছে শত বছরের পুরনো ভবনও। মগরা ও ধলাই নদী বেষ্টিত নেত্রকোনা পৌর শহরটি 21.02 বর্গ কিলোমিটার। এই শহরে প্রায় 1,02,000-এর বেশি মানুষের বসবাস। বেশিরভাগ ঘরবাড়ি অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। পুরনো বিল্ডিংগুলোতে খসে পড়েছে পলেস্তারা। এতে ঝুঁকিতে রয়েছেন বাসিন্দারা। বিল্ডিংগুলো তদারকি করা এবং অনুমোদনের ক্ষেত্রে বেআইনি কাজ হলে ব্যবস্থা নেওয়ার দাবি বিশিষ্টজনদের। একটা বাড়ি থেকে একটা বাড়ির দূরত্ব কতটুকু হবে এটা কিন্তু তারা নির্ধারণ করছেন না, কিন্তু এটা যে আমাদের জন্য একসময় কাল হয়ে দাঁড়াবে এটা কিন্তু তাদেরকে ভাবতে হবে। পৈতৃক বাড়িগুলো এগুলোর কোনো প্ল্যান ছাড়া করা, যার কারণে আমরা একটু বেশি ঝুঁকিতে থাকি। 7তলা 8তলা বিল্ডিং হচ্ছে এবং এইগুলি যে প্রকৌশলগতভাবে সেইগুলি ভায়াবল কিনা, সঠিকভাবে নির্মিত হয়েছে কিনা সেইগুলি দেখার জন্য কিন্তু এখনই একটা তদন্ত দরকার। এত ছোট ছোট রোড যে দুর্যোগপ্রবণ এলাকায় পৌঁছাবে সেই জায়গাটুকুও কিন্তু আমরা নেত্রকোনা শহরে তেমন একটা পাবো না। পুরনো ঘরবাড়িগুলো নির্মাণে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। আর বিল্ডিং অনুমোদন দেওয়ার জন্য প্ল্যানার নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তারা। যারা অনুমোদন নেয়নি সেটার বিরুদ্ধে আমরা একটা তালিকা করতেছি, যাতে সামনে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় এবং আমরা যেগুলা দিব সেইগুলা যাতে যথাযথভাবে সেই নিয়ম মেনে বিল্ডিংগুলো করে এক্সট্রা মনিটরিং করব। বিল্ডিং কোড মেনে ঘরবাড়ি নির্মাণের আহ্বান জানিয়ে ফায়ার সার্ভিস বলছে শহরের পুরাতন কোনো বিল্ডিংই নিয়ম মেনে করা হয়নি। বড় ধরনের ভূমিকম্প হলে শহরে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। আগে যে বিল্ডিংগুলো হয়েছে সেই বিল্ডিংগুলা স্ট্রাকচারাল বিল্ডিং না, এখন নতুন করে যে বিল্ডিংগুলো হচ্ছে এগুলো মোটামুটি বিল্ডিং কোড মেনে স্ট্রাকচারাল বিল্ডিং হচ্ছে। 1996 সালে নেত্রকোনা পৌরসভাটি ক শ্রেণীতে উন্নীত হয়। পৌরসভার তথ্য মতে হোল্ডিং সংখ্যা 16,498টি। এছাড়া 50টি শিক্ষা প্রতিষ্ঠান, 59টি মসজিদ, 11টি মন্দির, 3টি কবরস্থান, 3টি শ্মশানঘাট ও 3টি বাস টার্মিনাল সহ 12টি হাট বাজার রয়েছে পৌরসভায়। সময় সংবাদ, নেত্রকোনা। খাল দখল, বিল ভরাট আর গায়ে গায়ে বহুতল ভবন নির্মাণ চলছে প্রকাশ্যে। সম্পূর্ণ আইন বিরোধী হলেও ঢাকায় এই অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় রাজুক থাকার পরও নতুন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু বর্তমান আইনই যেখানে মানা হচ্ছে না, সেখানে নতুন কর্তৃপক্ষ কি পরিস্থিতি বদলাতে পারবে? কতটা কাজে আসবে নতুন আইন? এ অবস্থায় নিয়ন্ত্রক সংস্থার জবাবদিহি নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেখব আলামিন তুষারের প্রতিবেদন। রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা 100 বছর ছই ছই নবী হোসেন। একসময়ে যে জমিতে ফসল ফলিয়েছেন সেখানে গেল দশকে দাঁড়িয়ে গেছে একের পর এক বহুতল ভবন। বলছিলেন বালু দিয়ে ভরাট করে জলাভূমিতে নির্মিত এসব ভবন কতটা ঝুঁকিপূর্ণ। ভূমিকম্প দাঁড়া দিলে মন থরথরে কাঁপে ভাঙে পড়ে যায়। দানার জমি আছিল, মেশিন লাগাইয়া ডেজার লাগাইয়া একটা সব বোঝা লইছে। জলাধার সংরক্ষণ অথবা ভবন নির্মাণের সব আইনেই খাল, বিল কিংবা ডোবায় ভবন তৈরি অবৈধ। সারা বিশ্বেই জলাভূমিতে বালু ফেলে ভবন নির্মাণে আছে সুনির্দিষ্ট বিধি। তবে বাংলাদেশে এর ব্যত্যয় রোজকার চিত্র। যতই আপনি এখানে ইঞ্জিনিয়ারিং করেন সেখানে কিন্তু একটা বড় ঝুঁকি থেকে যায়। ভূমিকম্পের সময় ভূমিকম্পের মাত্রা এবং তীব্রতা শুধুমাত্র জলাভূমিতে ভবন হওয়ার কারণে তার তীব্রতা বেশি। এর বাইরেও একই দেয়ালে পাশাপাশি দাঁড়িয়ে পড়া ভবনও হয়তো কেবল এ শহরেই চোখে পড়ে। এসব ঠেকাতে লোকবল সংকটের কথা বলে অসহায়ত্ব প্রকাশ করা রাজুকই আবার সরকারি আবাসন প্রকল্প নির্মাণে ব্যাপক আগ্রহী। দেশের আইন অনুযায়ী 5 তলার উপরে যে কোনো দুটি ভবনের পাশাপাশি কম করে 2.5 থেকে 3 মিটারের ফাঁকা জায়গা রাখার কথা। তবে নতুন করে তৈরি হওয়া এসব ভবনের কোনোটি সেই নিয়ম মানে না। এমন পরিস্থিতিতে নতুন রাজুক অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার, যেখানে স্থাপনা ও নির্মাণ কাজের অনুমোদনে আলাদা কর্তৃপক্ষ গঠন ও জমির পুনর্বিন্যাস থেকে শুরু করে জলাশয় ও প্রাকৃতিক জলাধার সুরক্ষার বিধান রাখা হচ্ছে। তবে প্রশ্ন, বিদ্যমান আইনের প্রয়োগে যেখানে ব্যর্থ, সেখানে নতুন কর্তৃপক্ষ আর আইন কতটা কাজে আসবে? রাজুকি তো কাজ করছে না, রাজুকি তো অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে, কোনো মনিটরিং দেখতেছি না আমরা। মূলত হচ্ছে তাদের আগ্রহ এবং দুর্নীতি, এটাকে যদি আমরা তার মূল যদি আমরা সরাতে না পারি তাহলে যতই আইনি সংস্কার করা হোক কাজ হবে না। কেবল আইন তৈরি নয়, বরং আইন মানতে বাধ্য করতে নিয়ন্ত্রক সংস্থার সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। কারা বিল্ডিং কোড না মেনে ভবন বানায়
পুরো বিষয়টি আসলে তদন্ত হওয়া উচিত শ্বেতপত্রের মাধ্যমে, যার মাধ্যমে পুরো চক্রটা বেরিয়ে আসবে। মনিটরিং করেন কালকে থেকে যেন কেউ অবৈধভাবে রাজুকের প্ল্যানের বাইরে যেন কেউ করতে না পারে। যদিও নতুন অধ্যাদেশে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের রাজুকের সঙ্গে সংযুক্ত চুক্তি কিংবা শেয়ারে যুক্ত থাকার নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল বাসের অপেক্ষায় থাকা যাত্রীর। ছিনতাই বাধা দেয়ায় খুন হন ট্রান্সমিটার কারখানার কর্মী সিদ্দিকুর রহমান। অন্যদিকে যশোরে অভিযানে আটক যুবদল নেতার মৃত্যু হয়েছে। নির্যাতনের অভিযোগ পরিবারের। প্রতিদিনের মতো শনিবার ভোরেও গাজীপুরের টঙ্গী থেকে কেরানীগঞ্জে নিজের অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সিদ্দিকুর রহমান। তবে কে জানত এই যাত্রাই শেষ। ছিলেন বিআরটি প্রকল্পের উড়াল সেতুর উপর বাসের অপেক্ষায়। এ সময় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে কয়েকজন ছিনতাইকারী। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মারা যান তিনি। কেন এত বড় থানা রাখছেন যে একটা মানুষের সিকিউরিটি দিতে পারেন না 24 ঘন্টা? ছিনতাই ও হত্যার ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা করেছে নিহতের পরিবার। আমরা গ্রেপ্তার করি, আদালতে সোপর্দ করি। আমরা এমন ছিনতাইকারী পেয়েছি একজনেরই আমরা 3-4 পর্যন্ত গ্রেপ্তার করেছি। যশোরে অভিযানে আটক যুবদল নেতা ওয়ালিউর রহমান উজ্জ্বল কারাগারে মৃত্যুবরণ করেছেন। মামলা নথিপত্রে গণপিটুনির কথা উল্লেখ করা হলেও পরিবারের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার অস্ত্রসহ যুবদল নেতা উজ্জ্বল বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন পলাশ, আলম ও রাসেলকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তানজিল হাসনাত, সময় সংবাদ। চুয়াডাঙ্গায় 8 দিন পর গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ। পতাকা বৈঠকের পর শনিবার বিকেলে জীবননগর উপজেলার চ্যাংখালী সীমান্তের শূন্য রেখায় হস্তান্তর করা হয়। মরদেহ গ্রহণের সময় বিজিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে প্রশাসন। গত 29 নভেম্বর বেশ কয়েকজন মিলে জীবননগর মাধবখালী সীমান্তের ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় বিএসএফ এর গুলিতে নিহত হন শহীদুল ইসলাম। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, শনিবার সকালে কাস্টমস অ্যারাইভাল হলের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নার এলাকায় 6টি পরিত্যক্ত লাগেজ পাওয়া যায়। পরে লাগেজের ভেতর থেকে 800 কার্টন মন্ড সিগারেট উদ্ধার করা হয়। কাস্টমস শাখায় এসব লাগেজের কোনো মালিকানা না পাওয়ায় পরিত্যক্ত মালামাল হিসেবে গণ্য হবে। জব্দ করা পণ্যগুলো থেকে প্রায় 90 লাখ টাকা রাজস্ব আদায় হবে বলে ধারণা কাস্টমস কর্তৃপক্ষের। গাজীপুরে স্কুল শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার ভোরে পুবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া ফাল্গুনি টাওয়ারে একটি ভাড়া বাসা থেকে শাহানা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি কালীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। গত 3 দিন তার ঘর বন্ধ পেয়ে পাশের ফ্ল্যাটের লোকজন থানায় খবর দেয়। পরে দরজা ভেঙে শাহানা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। স্ট্রোক করে মৃত্যু হয়েছে বলে ধারণা চিকিৎসকের। দেখছেন ভোরের সময়। পর্যটনের ভরা মৌসুমেও নীরব সৈকত শহর কক্সবাজার। হোটেল বুকিং নেমেছে 20%। বড়দিন ও ইংরেজি নববর্ষ ঘিরে ঘুরে দাঁড়ানোর আশায় ব্যবসায়ীরা। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। ডিসেম্বর সমুদ্র সৈকত শহর কক্সবাজারের সবচেয়ে ব্যস্ত সময়, কারণ পর্যটনের ভরা মৌসুম। এ সময় লাখো পর্যটকের মুখর থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। কিন্তু এবছরের চিত্র ভিন্ন। ভরা মৌসুমকে সামনে রেখে লাখ লাখ টাকার বার্মিজ পণ্য মজুত করেছিলেন ব্যবসায়ীরা, কিন্তু পর্যটক না থাকায় ফাঁকা দোকানে বসেই কাটছে সময় তাদের। আমরা ভাড়া মারবো, ভাড়া কিন্তু পাচ্ছি না। পর্যটক কম, ব্যবসা বাণিজ্য খুবই কম চলে, আমাদের গেস্ট খুবই কম, নাই বললেই চলে। তবে আগামী বড়দিন ও ইংরেজি নতুন বর্ষের সুযোগ কাজে লাগাতে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। 16 ডিসেম্বর 31 নাইট উপলক্ষে আমাদের প্রচুর পর্যটকের সমাগম করবে। আশা করছি আমরা ভালো একটা ব্যবসা করতে পারবো। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আবারও ভরে উঠবে পর্যটকের পদচারণায়, এমন আশায় অপেক্ষায় রয়েছেন কক্সবাজারের পর্যটন নির্ভর হাজারো মানুষ।
সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে যত্রতত্র ময়লা আবর্জনা, পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্যের কারণে বিপন্ন হয়ে পড়েছে সৌন্দর্যের লীলাভূমি সেন্ট মার্টিন। ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্বীপের পরিবেশ। সংকট মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডং বাংলাদেশ আয়োজন করে 2 দিনের পরিচ্ছন্নতা অভিযান। এতে দ্বীপ থেকে 1850 কেজি বর্জ্য সংগ্রহ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সেন্ট মার্টিন অপরূপ সৌন্দর্যের এক দ্বীপ, যাকে বলা হয় নারিকেল জিঞ্জিরা। নীল আকাশ আর সমুদ্রের নীল জল যেন চুপি চুপি ডাক দেয় ভ্রমণ পিপাসুদের। সমুদ্রের নীল নির্মলতা সবচেয়ে বড় আকর্ষণ সেন্ট মার্টিনের। কিন্তু এই দ্বীপের চারপাশে পড়ে রয়েছে যত্রতত্র ময়লা আবর্জনা। বিশেষ করে বালিয়াড়িতে পড়ে রয়েছে পরিত্যক্ত প্লাস্টিক। তবে দ্বীপের পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক মুক্ত করতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডং বাংলাদেশ। 2 দিনব্যাপী এই অভিযানে অংশ নেন স্থানীয় জনগণ, বিভিন্ন পেশার মানুষ এবং স্কুল মাদ্রাসার শিক্ষার্থী সহ 450 শতাধিক স্বেচ্ছাসেবক। আমাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়া দরকার। আমি যে ময়লাটা নিয়ে আসবো, উই মেক শিওর দ্যাট উই কিপ দ্যাট টু আস, আর আমরা এটা নিয়ে যাতে এখান থেকে যাই। যার প্লাস্টিকগুলিতে এতে যদি একটা ব্যাকে করে যদি আমরা মেনল্যান্ডে নিয়ে যাই, তাহলে এটা সবই খুবই ভালো হবে। দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য টিকিয়ে রাখতে নিয়মিত এমন উদ্যোগ অত্যন্ত জরুরি, একমত স্থানীয়রা। তবে সচেতনতা ছাড়া কোনো উদ্যোগই ফলপ্রসূ নয়। তাই দ্বীপে আসা পর্যটকদেরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তারা। দ্বীপ সৌন্দর্য রক্ষা করতে হলে দ্বীপকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। আপনার যে যত্রতত্র প্লাস্টিক বা ময়লা পড়ে আছে, এগুলো আমরা ক্লিন করে নিব নিজ উদ্যোগে। স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডংয়ের দাবি, দ্বীপকে রক্ষায় বর্জ্যের থাবা থামাতে সমন্বিত উদ্যোগী হতে পারে একমাত্র সমাধান। আমরা যে ধরনের ডেবরি পাই, সেখানে কোন প্রকারের ডেবরি থাকে সেটার একটা তালিকা করা হয়, যেটা আসলে পরবর্তীকালে এটাকে নিয়ে কাজ করা সম্ভব হয়, প্ল্যান করা যায়। 2 দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানটি শেষ হয় শনিবার বিকেলে। অভিযানে 1850 কেজি বর্জ্য সরিয়ে নেয় স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডং বাংলাদেশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বন্য আইন বাস্তবায়ন ও বন দখলদারদের বিরুদ্ধে সরকার শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সকালে আগারগাঁওয়ের বন ভবনে স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। চলন বিলকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে তা রক্ষায় কাজ চলছে বলেও জানান তিনি। এ সময় জবই বিল সহ 6টি নতুন এলাকা সংরক্ষিত ঘোষণার প্রায় দ্বার প্রান্তে বন মন্ত্রণালয় চলে এসেছে বলে জানান উপদেষ্টা। এ সময় সারা দেশে 64 বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেওয়া হবে বলে জানান রিজওয়ানা হাসান। চলন বিল নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটা কাজ শুরু হয়েছে, যে পানি উন্নয়ন বোর্ডের কোন কোন স্থাপনার কারণে চলন বিলের বিলগুলো মরে যাচ্ছে সেগুলো চিহ্নিত করব। আমার পর্যায় পর্যন্ত চিহ্নিত হবে, তারপরে অপসারণের কাজটা করতে হবে। বন্যপ্রাণী কয়টা মানুষ হত্যা করেছে এটার হিসাব নিলেই দেখবেন যে তাদের অসহায়ত্ব অনেক বেশি। ভোরের সময় জামালপুর শহর রক্ষা বাঁধের রেলিং ভেঙে ব্রহ্মপুত্র নদের ওপর মাটি ভরাট করে সড়ক নির্মাণের চেষ্টা করে এলাকাবাসী। জেলা প্রশাসন রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে মাটি সরিয়ে দিয়েছেন। তবে এলাকাবাসীর অভিযোগ, নদের ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগে আছেন তারা। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর শহর ঘেঁষা শেরপুর জেলার চরপক্ষিমারি ইউনিয়নের কুলুচর গ্রাম। এই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। দীর্ঘ 26 বছর ধরে ব্রহ্মপুত্র নদের উপর একটি সেতু নির্মাণে জনপ্রতিনিধি ও সরকারের বিভিন্ন দফতরে দাবি করে আসছেন এলাকাবাসী, কিন্তু কোনো কাজ না হওয়ায় তারা নিজেরাই মাটি ফেলে নদ ভরাট করে রাস্তা তৈরির উদ্যোগ নেন। নদের পাড়ের এলজিইডির রাস্তার রেলিং ভেঙে রাস্তা নির্মাণের বিষয়টি টের পায় 2 জেলার প্রশাসন। এরপর যৌথভাবে অভিযান চালিয়ে রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দেয়। তবে এলাকাবাসী জানান, নদের উপর সেতু না থাকায় যাতায়াতে অসুবিধা সহ তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে বিপাকে পড়তে হয়। জামালপুর শহরের পানি নামার জন্য যে নদীটা আছে, এটা পারাপার হওয়ার জন্য আমাদের কোনো ব্যবস্থা নাই। আমাদের অনেক চলাফেরার জন্য অনেক কষ্ট, সমস্যা। আমাদের সরকার কেউ কোনো চায় দেখে না। রেলি যে ভাঙ্গা হয়েছে, এটার জন্য মনে করেন পৌরসভা কাগজ দেওয়া হয়েছে, পৌরসভা অনুমতি তো দিছে, সেজন্য ব্যাংকে মনে করেন আমরা আপাতত
আমাদের চলাফেরার জন্য আমরা একটু করতেছি। কিছু বিরোধী দল আছে, দলেরা এখান মানে রাস্তাটা বাদ দিতেছে না। প্রশাসন বলছে নদের উপর রাস্তা তৈরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নদীর গতিপথ বন্ধ করে একটি রাস্তা নির্মাণে অপপ্রচেষ্টা করেছিল। আমরা খবর পেয়ে শেরপুর জেলা প্রশাসক এবং জামালপুর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে কার্যক্রম গ্রহণ করেছি। এই কাজ যারা করেছে আমরা তাদেরকে প্রয়োজনীয় আমরা আইনগত ব্যবস্থা নিব। কুলুরচর গ্রামে ৫ শতাধিক পরিবারের বসবাস। চরাঞ্চলে ধানসহ সব ধরনের সবজির আবাদ করেন তারা। সময় সংবাদ, জামালপুর। শুষ্ক মৌসুমে সেচ সুবিধা দিতে শেরপুরের 2 উপজেলায় পাতকুয়া নির্মাণ করা হলেও সুবিধা পাচ্ছেন না কৃষক। তাদের অভিযোগ 3 বছর ধরে অচল হয়ে আছে 23টি সৌরচালিত পাতকুয়া। চুরিও হয়ে গেছে অনেক যন্ত্রপাতি। রক্ষণাবেক্ষণের অভাবে লোকসানের পথে কোটি টাকার প্রকল্প। এ বিষয়ে কথা বলেনি বিএডিসির ক্ষুদ্র সেচ বিভাগের সহকারী প্রকৌশলী। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তী তোলা ছবিতে রিপোর্ট। শুষ্ক মৌসুমে শেরপুরের নকলা ও নালিতাবাড়িতে কৃষকদের সেচ সুবিধায় নির্মাণ করা হয় সৌরচালিত পাতকুয়া বা ডাগ ওয়েল প্রকল্প। এই প্রযুক্তিতে পাতকুয়া থেকে পানি তুলে সেচ দেওয়া হয় জমিতে। 118 ফুট গভীর পাতকুয়া থেকে পানি তুলতে বসানো হয়েছিল 3000 ওয়াটার ক্ষমতা বিশেষ সোলার প্যানেল। প্রতিটি পাতকুয়া থেকে 41 জন কৃষক শুষ্ক মৌসুমে বিনা খরচে সবজি ও ধান খেতে সেচ সুবিধা পেত। শুরুর দিকে পানি পাওয়া গেলেও 3 বছর ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় কার্যক্রম। রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়েছে যন্ত্রপাতি। পুনরায় পাতকুয়া চালুর দাবি কৃষকদের। পানির সেচ আমরা বিনা টাকায় পাইছি, কিন্তু এখন এটা অকেজো হয়ে পড়ে আছে, তাই এখন আর আমরা এটা পাচ্ছি না। সরকারি অর্থায়নরা যা করছে, অর্থ যে ব্যয় করছে, এটা মূলত ক্ষতি হয়েছে। মোটর ঠিক আছে, কিন্তু উপরের জিনিসটা ঠিক করলে ঠিক হয়ে যায়। এখন আমার নষ্ট হয়ে গেছে, যদি সরকার এটা ঠিক করে দিত তাহলে আমাদের অনেক উপকারী হইতো। বিএডিসির ক্ষুদ্র সেচ বিভাগের সহকারী প্রকৌশলী দায় এড়িয়ে গেলেও কৃষি কর্মকর্তারা বলছেন পাতকুয়াগুলো সংস্কার করা হলে লাভবান হবেন কৃষকরা। যদি বর্তমানে মেনটেন করে আবার সঠিকভাবে পরিকল্পনা করা যায়, তাহলে এই পাতকুয়ার মাধ্যমে আমরা পরিবেশ বান্ধব উপায়ে সেচ কার্য পরিচালনা করতে পারবো। এর ফলে ভূগর্ভস্থ পানির উপরে চাপ হ্রাস পাবে এবং আমাদের কৃষকরা স্বল্প মূল্যে সেচ প্রদান করতে পারবে। 2016-17 থেকে 2018-19 অর্থ বছরে কাবিখা প্রকল্পের আওতায় বিএডিসির ক্ষুদ্র সেচ প্রকল্পের তত্ত্বাবধানে 23টি সৌরচালিত পাতকুয়া নির্মাণে ব্যয় হয় 2,26 লাখ টাকা। সময় সংবাদ, শেরপুর। উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আমেজ। দিনের তুলনায় রাতের তাপমাত্রা নেমে আসছে অর্ধেকে। শনিবার রাতে তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে পঞ্চগড় আছেন সহকর্মী সোহাগ হায়দার, সরাসরি যাচ্ছি তার কাছে। দিন যতই অতিবাহিত হচ্ছে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে শীতের যে তীব্রতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। জানিয়ে রাখি, হিমালয় কন্যা খ্যাত উত্তরের এই জনপদে কিন্তু গেলবারের মতো এবারও শীতের যে তীব্রতা সেটা কিন্তু অনেক আগে ভাগে শুরু হয়েছে, শীতের আমেজও শুরু হয়েছে। আমি জানিয়ে রাখি যে উত্তর পশ্চিম থেকে যে বয়ে আসা পাহাড় হিম বাতাস, এর কারণে কিন্তু এই জনপদে রাত থেকে সকাল পর্যন্ত অনেকটা হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। জানিয়ে রাখি যে দিনের যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রা 26 থেকে 29 ডিগ্রির মধ্যে উঠানামা করলেও কিন্তু রাতের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু প্রায় অর্ধেকে নেমে আসছে। আমি বলে রাখি যে আজকে তাপমাত্রা 11.1 ডিগ্রি সেলসিয়াস সকাল 6টায় রেকর্ড করা হলেও কিন্তু আবহাওয়া অফিস বলছে যে গতকাল কিন্তু মৌসুমের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা কিন্তু রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। তবে আজকের কিছুটা তাপমাত্রা বাড়লেও কিন্তু আমরা দেখছি যে ঘন কুয়াশায় চারপাশ কিন্তু ঢেকে রয়েছে। একই সাথে বলে রাখি যে পাহাড়ি যে হিম বাতাস সেটা কিন্তু অব্যাহত রয়েছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলছেন যে দিনের যে তাপমাত্রা রয়েছে সেটা খানিকটা বেশি থাকায় কিন্তু হালকা গরম অনুভূত হলেও কিন্তু যে উষ্ণ তাপ সেটা কিন্তু ছড়াচ্ছে। তবে সন্ধ্যার পর থেকে আমরা দেখছি যে শীতের যে তীব্রতা বাড়তে শুরু করে, এর ফলে কিন্তু গরম কাপড় ছাড়া কিন্তু মানুষজন এই সময়টিতে থাকতে পারছেন না, যার কারণে সকলে কিন্তু গরম কাপড় পরিধান করছে। আমি বলে রাখি যে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিস বলছেন যে বর্তমানে যে তাপমাত্রা রয়েছে আরো কয়েকদিনের মধ্যে এই তাপমাত্রা কমে আরো অনেকটা নিচে নেমে আসবে এবং শৈত্যপ্রবাহের যে তীব্রতা সেটা কিন্তু বাড়তে শুরু করবে। একই সাথে জানিয়ে রাখি যে এর কারণে আবহাওয়ার কারণে কিন্তু আমরা দেখছি যে শীতজনিত রোগীর সংখ্যা সেটা কিন্তু দিন দিন
বৃদ্ধি পাওয়া শুরু করেছে। আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি শিশু থেকে বয়স্ক যারা রয়েছে তারা কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। তবে সব থেকে বেশি সমস্যা আমরা দেখছি যে যারা অ্যালার্জি জনিত সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই শীতের এই আমেজে কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন শীতজনিত রোগে। আমরা জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি, জেলা প্রশাসন বলছে যেহেতু শীতের আমেজ শুরু হয়েছে তাই তারা সরকারিভাবে কিন্তু উদ্যোগ গ্রহণ করছে এই জেলার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানো। ইতিমধ্যেও কিন্তু জেলার 5 উপজেলায় তাদের শীতবস্ত্র বিতরণের যে কার্যক্রম সেটাও শুরু করেছেন। আমি এর পাশাপাশি জানিয়ে রাখি যে উত্তরের এই জনপদে কিন্তু শীতের আমেজে যে প্রভাব সেটার প্রভাব কিন্তু আমরা দেখেছি নিম্ন আয়ের মানুষের মাঝে। কারণ নিম্ন আয়ের মানুষরা রয়েছে তারা কিন্তু ভোর সকালে কাজের উদ্দেশ্যে বের হন, এরপর কিন্তু তারা দিনভর কাজ করে আবার সন্ধ্যায় ফিরেন। তবে এই সকাল এবং রাতের যে শীতের তীব্রতা রয়েছে এর প্রভাবে কিন্তু এই নিম্ন শ্রেণীর মানুষ যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বিপাকে পড়তে শুরু করেছে। তো পঞ্চগড় থেকে এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ খবর। পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সোহাগ। সুনামগঞ্জে দেখা মিলেছে বাহারি সব শীতকালীন সবজি। নৌকায় উৎপাদিত সবজি পাইকারি বাজারে নিয়ে আসছেন কৃষকরা। এই মুহূর্তে জেল রোড এলাকার সবজি বাজারে আছেন হিমাদ্রি শেখর ভদ্র, সরাসরি যাচ্ছি তার কাছে। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জ শহরের জেল রোড সবজি বাজার এলাকায়। এই সবজি বাজারে উত্তর সুরমা অর্থাৎ সুনামগঞ্জের উত্তর সুরমা জনপদ যেটাকে বলে বিশ্বম্বরপুর এবং সুনামগঞ্জ সদর উপজেলার যে পাহাড় সংলগ্ন এলাকাগুলি বা ইউনিয়নগুলি, সেই ইউনিয়নগুলিতে প্রচুর শীতকালীন সবজি উৎপাদন হয়। প্রায় 5,000 বা 6,000 হেক্টর জমিতে এখানকার কয়েক হাজার কৃষক সবজি উৎপাদন করেন এবং সেই উৎপাদিত সবজি নদীপথে এই সুরমা নদীর দিয়ে এখানে নিয়ে আসেন বিক্রির জন্য। আমরা সকাল থেকে এখানে এসেছি এবং দেখেছি যে এই সুরমা নদীতে অসংখ্য নৌকা করে নিয়ে এসেছেন যে সমস্ত সবজি অর্থাৎ শীতকালীন সবজি। এই বছরের মোটামুটি বাম্পার ফলন হয়েছেন এবং কৃষকরাও সবজি চাষিরা বলছেন যে যেহেতু এখন প্রথমার্ধ চলছে শীতকালীন সবজির, তাহলে তারা দামের দিকে ভালো পাচ্ছেন। আপনারা যদি একটু দেখায় যে এই বাজারটিতে মূলত ফুলকপি, বাঁধাকপি, লাউ, মিষ্টি কুমড়া, মূলা সহ শীতকালীন যত ধরনের সবজি আছে সব সবজি টাটকা পাওয়া যায়। অর্থাৎ এই সবজিগুলি রাতে কৃষকরা কেটে নৌকা ভর্তি করে এখানে নিয়ে আসেন বিক্রির জন্য এবং এখান থেকেই সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় এই সবজিগুলি পাইকাররা নিয়ে যান এবং সেখান থেকে খুচরা বিক্রেতারা নিয়ে অন্যত্র বিক্রি করেন। কিন্তু এই বাজারটি আসলে দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠিত হলো। এই বাজারে রয়েছে নানান সমস্যা। এই বাজারের যে ঘাটলা অর্থাৎ নদী থেকে সবজি উঠানোর যে ঘাট সেটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় থাকায় এখানকার লোকজন অনেক সমস্যায় আছেন। আসলে এখানে প্রায় 100 হাত বাজারে প্রতিদিন 500 সবজি ব্যবসায়ী সবজি নিয়ে আসছে এবং তারা এই সবজি বিক্রি করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম সারিবদ্ধভাবে লাউ, মিষ্টি কুমড়া, লাল শাক সহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি তারা নিয়ে এসেছেন এবং এবছর সবজির দাম অনেকটা ভালো। বিশেষ করে ফুলকপির দাম প্রায় 1500 টাকা মন এবং বাঁধাকপি যেটা সেটা 1400 টাকা মন এবং লাউ প্রায় 500 টাকা বা লাউ প্রতিটি লাউ 50 টাকা দরে বিক্রি হচ্ছে এবং পাইকারি দরে এগুলি বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত সবজির বাজার জমজমাট একটা অবস্থা রয়েছে। আপনারা যদি একটু দেখেন এখানে যে সবজিগুলি উঠেছে সেগুলি সবগুলি ফ্রেশ সবজি, অর্থাৎ এখানে কোনো ধরনের বাসি সবজি পাওয়া যায় না। যা আছে সব কৃষকরা বা চাষিরা সবজি নিয়ে আসেন টাটকা সবজি, সেই টাটকা সবজিগুলি এখানে নিয়ে এসে বাজারজাত করেন এবং কৃষকরা এখানকার চাষিরা জানিয়েছেন যে বাজারটি তাদের চাহিদার তুলনায় অত্যন্ত ছোট এবং এখানে প্রায় 100 ঘর থাকলেও প্রত্যেকটি ঘরে সবজির আড়ত নেই বা সবজি নেই, কিন্তু গুটি কয়েক ঘরে সবজির আড়ত রয়েছে। কিন্তু এখানে কৃষকরা জায়গা অর্থাৎ সবজি বিক্রির যে জায়গা সেটা নিয়ে অনেক সমস্যায় পড়েন। তারা জানিয়েছেন যে এই বাজারটি প্রতি বছর প্রায় 30 থেকে 32 লাখ টাকা সুনামগঞ্জ পৌরসভা ইজারা দিয়ে থাকলেও কৃষকদের অর্থাৎ সবজি চাষিদের তেমন সুযোগ সুবিধা দেওয়া যায় না এখানে। কিন্তু তাদের দাবি তারা জানিয়েছেন যে এই বাজারটি আরও সম্প্রসারণ করে তারা সম্প্রসারণ করার উদ্যোগ নিবে প্রশাসন। তারা জানিয়েছেন যে এই বাজারটি ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে এবং মার্চের প্রথমার্ধ পর্যন্ত চলবে, অর্থাৎ 3 মাস মেয়াদী এই সবজি বাজার। সুনামগঞ্জের শীতকালীন সবজি বাজারের এই জেল রোডের সবজি বাজার থেকে এই ছিল সুনামগঞ্জের শীতকালীন সবজির সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে। নতুন বাংলাদেশ গড়তে হলেও মহান মুক্তিযুদ্ধে ও জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের অবদানকে স্বীকৃতি দিতে হবে। শনিবার সকালে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ স্কাউটসের সদর দফতরে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার।
জুলাই অভ্যুত্থানে স্কাউটের অবদানকে তুলে ধরেন তিনি। এ সময় তরুণদের পরিবর্তন ও অগ্রগতির সৈনিক বলে মন্তব্য করেন সিয়ার আবরার। আমরা বলি যে আমরা নতুন দেশ আমরা গড়ে তুলব এবং এই গড়ে তোলার সেই পথের পাথেই হচ্ছে মহান মুক্তিযুদ্ধের যারা তাদের জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা সম্ভ্রম হারা হয়েছেন, একই সাথে সাথে যে গণ অভ্যুত্থান যেটা গত বছর যেটা হয়েছে সেখানে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, তাদের যে অবদান তাকে ডিউলি অ্যাকনলেজ করা। কোনো কোনো রাজনৈতিক দলের নেতারা ফ্যাসিস্টদের মতোই আধিপত্য বিস্তারের অপরাজনীতি কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় কথা বলেন তিনি। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে ফ্যাসিস্টদের মতোই পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন নূর। বলেন, নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ। প্রয়োজনে আসন নিশ্চিত করে জোট করা হতে পারে বলেও জানান গণ অধিকার পরিষদ সভাপতি। দেশকে এগিয়ে নিতে সংঘাত, সহিংসতা ও হানাহানি মুক্ত রাজনীতির প্রতিষ্ঠারও আহ্বান জানান নুরুল হক নূর। কোন কোন রাজনৈতিক দলের নেতারা ওই পুরানো ফ্যাসিস্টদের মতোই হুমকি ধামকি আধিপত্য বিস্তারের একটা রাজনীতি দেশব্যাপী কায়েম করতে চায়। তাদেরকে শুধু মনে করিয়ে দিতে চাই 16 বছরের ওই দৈত্য দানবী আওয়ামী শাসন মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেছে। কেউ যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেন তাদের পরিণতি কিন্তু তাই হবে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে চিকিৎসকের বাক বিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় ক্যাজুয়ালিটির ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া 24 ঘন্টার মধ্যে অসদাচরণের জন্য কারণ দর্শাতে বলা হয়েছে। শনিবার সকালে সেমিনারে অংশগ্রহণের আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর হাসপাতাল পরিদর্শনে আসেন। সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ সময় ক্যাজুয়ালিটি ইনচার্জ ডক্টর ধনদেব বর্মন তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও তার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে ডাক্তার ধনদেব বর্মনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন স্বাস্থ্যের ডিজি। নেত্রকোনায় শীতের সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বিভিন্ন উপজেলা থেকে জেলা সদর হাসপাতালে আসছেন রোগীরা। তার মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। ওয়ার্ডে স্থান সংকুলান থাকায় বারান্দায় মেঝেতেও সেবা নিচ্ছেন রোগী। শুক্রবার শিশু ওয়ার্ডে বিভিন্ন বয়সের রোগী ছিল 94 জন, শনিবার বেড়ে হয়েছে 110 জন। এছাড়া নিবিড় পর্যবেক্ষণে গতকাল ছিল 54 জন, আজ বেড়ে হয়েছে 65 জন। তারা সবাই 0 থেকে 28 দিনের শিশু। এদিকে ডায়রিয়া ওয়ার্ডে কমতে শুরু করেছে রোগীর সংখ্যা। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ নিবিড়। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। গাজা যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ শুরু না হওয়াকে যুক্তরাষ্ট্রের বড় ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দ্রুত ফিলিস্তিনে অন্তর্বর্তী স্থানীয় সরকার গঠনের মাধ্যমে হামাসের নিরস্ত্রীকরণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের আহ্বান জানান তিনি। ইয়েলো লাইনের বাইরের দেশের সেনা মোতায়েনের মাধ্যমে যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে মিশর। একপাক্ষিকভাবে রাফা সীমান্ত খোলার বিরোধিতা করেছে মুসলিম বিশ্বের নেতারা। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছে অন্তত 7 জন। নানা অজুহাতে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা চালানো ইসরায়েলের নিত্যদিনের ঘটনা। এতে প্রতিদিন হতাহত হচ্ছেন অনেকে। স্থানীয় সময় শনিবার ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আবারও নিরীহ ফিলিস্তিনিদের ওপর গুলি ছোড়ে নেতানিয়াহুর সেনারা। পূর্বাঞ্চলের হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন স্থাপনা। প্রাণ বাঁচাতে শহরের অন্য প্রান্তে আশ্রয়ের খোঁজে ছুটছেন বাসিন্দারা। একই দিন পশ্চিম তীরের বাসিন্দাদের ওপর হামলা চালায় অবৈধ বসতি স্থাপনকারীরা।
যুদ্ধবিরতি চুক্তির এই ভঙ্গুর দশা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আরব ও মুসলিম দেশের নেতারা। মার্কিন মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তির পরবর্তী পর্যায়ে দ্রুত কার্যকরের দাবি তাদের। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের দাবি, চুক্তির পরবর্তী ধাপে পৌঁছাতে না পারা যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য বিশাল পরাজয় বলে গণ্য হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি। বলেন, ফিলিস্তিনে একটি নির্ভরযোগ্য স্থানীয় প্রশাসন ও প্রশিক্ষিত পুলিশ বাহিনী তৈরির মাধ্যমে হামাস নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করা উচিত। এমনকি স্থানীয় পুলিশ বাহিনীর কাছে অস্ত্র হস্তান্তর করতে গোষ্ঠীটি রাজি বলেও জানান তিনি। এদিকে রাফা সীমান্ত একপাক্ষিকভাবে খুলে ফিলিস্তিনিদের মিশরে স্থানান্তরের পরিকল্পনার বিরোধিতা করেছেন মুসলিম দেশের নেতারা। দোহায় এক সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী রাফা সীমান্ত দুই দিক থেকেই খুলে দেওয়া উচিত। একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে থেকে তা পুনর্নির্মাণের বিষয়েও সহমত জানান তারা। মিশরে ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার বিষয়ে অসম্মতি জানিয়ে যুদ্ধবিরতির অবস্থা পর্যবেক্ষণে দ্রুত ইয়েলো লাইনে আন্তর্জাতিক সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। প্রতিনিয়ত ভেনেজুয়েলার ওপর সামরিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ডোমিনিকান রিপাবলিকে যুদ্ধ বিমান ও বিধ্বংসী জাহাজ পাঠিয়ে সাদার্ন স্পিয়ার অভিযানে নতুন মাত্রা যোগ করছে ওয়াশিংটন। একই সময়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ ও সামরিক অভিযানের কারণে দেশটির অর্থনীতি পঙ্গু হয়ে যাচ্ছে বলে দাবি বিশ্লেষকদের। ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক তৎপরতার অংশ হিসেবে লাতিন আমেরিকার জলসীমায় পৌঁছেছে মার্কিন ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যান ইউএসএস থমাস হার্নার। ফ্লোরিডার মেপোর্ট ঘাঁটি থেকে সোমবার যাত্রা করা জাহাজটি এর আগে চলতি বছর 2 দফা লাতিন আমেরিকার গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন ছিল। শুধু তাই নয়, শিগগিরই ডমিনিকান রিপাবলিকে কয়েকটি মার্কিন সামরিক উড়োজাহাজ নামার কথা জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ওয়াশিংটন বলছে এটি মাদক বিরোধী অভিযান, যদিও বিশ্লেষকেরা বলছেন এটি ক্যারিবীয় অঞ্চলে মার্কিনদের সামরিক স্থায়িত্ব গড়ার কৌশল। ডমিনিকান প্রেসিডেন্ট লুইস আবিনাদের জানিয়েছেন, সান ইসিদ্রো এয়ারবেস ও লাস আমেরিকাস বিমানবন্দরের সীমিত এলাকা মার্কিন বাহিনীকে ব্যবহারের অনুমতি দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেক্সেতের সঙ্গে বৈঠকের পরই এমন সিদ্ধান্ত নেন তারা। এর মাধ্যমে অপারেশন সাদার্ন স্পিয়ারের অংশ হিসেবে দেশটিতে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা হবে। চলতি বছরে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি 3 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানান বিশ্লেষকরা। এদিকে বিতর্কের সৃষ্টি করেছে সেপ্টেম্বরের অভিযানের জন্য কমান্ডারকে বাহবা দেয়া অবস্থায় মার্কিন সমরমন্ত্রী পিট হেক্সেতের একটি ভিডিও। রিপাবলিকান ডেমোক্রেট উভয়ই এই অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। চলতি বছর ক্যারিবীয় জলসীমায় অন্তত 19টি সন্দেহভাজন নৌযানে মার্কিন হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত ভেনেজুয়েলাকে উন্নয়ন থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছেন দেশটির জ্বালানি বিশেষজ্ঞ রামিরো রয়রো। বিশ্বের সর্ববৃহৎ তেলের মজুদ থাকা সত্ত্বেও প্রযুক্তি, মুদ্রা লেনদেন ও সীমান্ত বাণিজ্যে মার্কিন অবরোধের প্রভাব ভেনেজুয়েলার অর্থনীতিকে পঙ্গু করে রেখেছে বলে দাবি করেন তিনি। ভারী অপরিশোধিত তেল উৎপাদনে যুক্তরাষ্ট্রের ঘাটতির কথা উল্লেখ করে রয়রো বলেন, ভেনেজুয়েলার তেলই মার্কিন শোধনাগারগুলোর প্রধান ভিত্তি, অথচ সামরিক চাপ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা সেই বাজারকেই অস্থিতিশীল করছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুদ্ধক্ষেত্রের জীবনের 2 দশক কাটালেও কখনো কোনো বেসামরিক নাগরিককে ক্ষতিগ্রস্ত করেননি বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। কাতারের দোহা ফোরামে হাজির হয়ে তিনি জানান, যুদ্ধের এই দীর্ঘ সময় তিনি সম্মানের সঙ্গে কাটিয়েছেন। এমনকি প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই আঞ্চলিক স্থিতিশীলতার বার্তা পাঠালেও ইসরায়েল তা গ্রহণ করছে না বলে দাবি করেন তিনি। বলেন, গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েল সবার মধ্যেই শত্রু খুঁজছে। বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার প্রশাসনিক ক্ষমতা হাতে নেন আহমেদ আল শারা। এরপর থেকেই বিশ্বজুড়ে তার দেশ এবং প্রশাসনের জন্য সহযোগিতা ও মর্যাদার দাবি করে আসছেন তিনি। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও দেশটির সম্পর্ক ইতিবাচক দিকে এগোচ্ছে। সম্প্রতি তার নামের পাশাপাশি সিরিয়ার নাম থেকেও সন্ত্রাসী তকমা তুলে নিয়েছে মার্কিন সরকার। এর মধ্যে কাতারের দোহা ফোরামে অংশ নেন প্রেসিডেন্ট শারা। সেখানে আল কায়েদার সঙ্গে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে তিনি 20 বছরেরও বেশি সময় ব্যয় করেছেন, তবে তার সম্মানের সঙ্গে কোনো নিরপরাধ বেসামরিক নাগরিককে ক্ষতিগ্রস্ত করেননি বলেও জানান তিনি।
সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনা মোতায়েন নিরাপত্তা সংকট তৈরি করছে বলে এ সময় দাবি করেন আল শারা। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর থেকেই দক্ষিণ সিরিয়ার বড় অংশ ধরে রেখেছে ইসরায়েল। বাফার জোনের ভেতর বাইরে নিয়মিত অভিযান, সন্দেহভাজনদের তুলে নেওয়ার মতো ঘটনা ঘটছে অহরহ। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু সরকারকে অঞ্চলটি থেকে সরে আসার আহ্বান জানালেও তা কানে তোলেনি তেল আবিব। এ অবস্থায় আঞ্চলিক শান্তির জন্যই ইসরায়েলকে আগের অবস্থানে ফিরতে হবে বলে দাবি করেন শারা। গাজা যুদ্ধকে কেন্দ্র করে গোটা আরব অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে ইসরায়েল। সবার মধ্যে শত্রু খুঁজছে। নিরাপত্তা রক্ষার নামে বিভিন্ন দেশে হামলা চালিয়ে ইসরায়েল ভূতের সঙ্গে লড়ছে বলেও মন্তব্য করেন সিরিয়ার প্রেসিডেন্ট। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জার্মানির রাজধানী বার্লিনের পুলিশ এখন থেকে সন্দেহভাজন, অপরাধে অভিযুক্ত বা সাধারণ মানুষের বাড়িতেও গোপনে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নজরদারি চালাতে পারবে। অগোচরে ব্যক্তিগত তথ্য সংগ্রহের এই ক্ষমতা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। অনেকে বলছেন এতে নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে। পুলিশের নতুন ক্ষমতা নিয়ে বার্লিন থেকে জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে প্রতিনিয়ত পাল্টাচ্ছে অপরাধের ধরন, নিত্য নতুন কৌশল ব্যবহার করছে দুষ্কৃতিকারীরা। এ কারণে সম্ভাব্য সন্ত্রাসী কার্যকলাপ ঠেকাতে এবং সন্দেহভাজনদের আগেই শনাক্ত করতে বার্লিন পুলিশকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এখন পুলিশ চাইলে কারো বাড়িতে অভিযান চালাতে পারবে এবং তাদের ল্যান্ডফোন, মোবাইল, ল্যাপটপ বা ইন্টারনেট ডিভাইসে সফটওয়্যার বসিয়ে তথ্য সংগ্রহ করতে পারবে। সবকিছুই হবে গোপনে গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে। পুলিশের সন্দেহের তালিকায় থাকা যে কোনো ব্যক্তির বাড়িতে বডিক্যাম নিয়ে অভিযান চালানো যাবে। অপরাধে ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট বা সন্দেহভাজনের বায়োমেট্রিক ছবি দ্রুত শনাক্ত করতে এআই প্রযুক্তি ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে। বার্লিনের স্থানীয় রাজ্যসভার ভোটে সিডিইউ, এসপিডি ও প্রধান বিরোধী দল এএফটি এসব ক্ষমতা অনুমোদন করেছে। তবে এসব ক্ষমতা নিয়ে সমালোচনা বাড়ছে। অনেকেই বলছে এটি সংবিধান লঙ্ঘন, এতে ব্যক্তিগত জীবনে পুলিশ অতিরিক্ত হস্তক্ষেপ করবে। সমালোচকদের মতে এমন আইনে নিরপরাধ মানুষেরও ক্ষতির পাশাপাশি সীমিত হতে পারে ব্যক্তিগত স্বাধীনতাও। এর আগে দেশটির মেকলেনবুর্গ-ফরপোমের্ন প্রদেশের নিরাপত্তা বাহিনীকে একই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছিল। সাম্প্রতিক সময়ে খুন, ছুরি হামলা, নারীর প্রতি সহিংসতা, প্রতারণা এবং একই সাথে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সাইবার হামলার ঘটনা সহ অপরাধের নানা শাখা প্রশাখা বিস্তার লাভ ঘটেছে গোটা জার্মানি জুড়ে। এই অবস্থায় জার্মানির পুলিশ প্রশাসনকে আরও বেশি সুদক্ষ করার কোনো বিকল্প নাই বলছেন এদেশের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ভারতের কলকাতায় বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে সেখানে রাজনৈতিক তর্ক বিতর্ক প্রবল হয়ে উঠেছে। বলা হচ্ছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই ধর্মীয় মেরুকরণের রাজনীতি প্রকাশ্যে এলো। কলকাতা থেকে সুব্রত আচার্য জানাচ্ছেন বিস্তারিত। 6 ডিসেম্বর ভাঙা হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদ। 33 বছর ধরে চলমান সেই বিতর্কের আগুনে নতুন সংযোজন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের প্রস্তুতি। শনিবার সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাজ্যের প্রায় সব জেলা থেকে বিপুল সংখ্যক মুসলিম সমবেত হন। অনেকের হাতে সেই ভিত্তিপ্রস্তর তৈরির জন্য ইট দেখা গেছে। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল বিজেপিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন দল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূল এই দিনটিকে সংহতি দিবস হিসেবে উদযাপন করেছে। কলকাতার মেয়র রোডে আয়োজিত সভায় এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নাম না করে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ করায় হুমায়ুনের সমালোচনা করেন। থেমে থাকেনি বিজেপিও। তৃণমূলকে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও। বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে। আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় দূষণবাজ, কত বড় হিন্দু বিরোধী, কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী। মানুষের মধ্যে যে ভরসা ছিল যে ভারতবর্ষ আমার, সেই ধাঁচাটাকে ভেঙে দিয়ে সেই ভারতবর্ষের সেই ধাঁচা মানুষের বিশ্বাসের ওপর আঘাত সৃষ্টি করেছে এই বর্বর পার্টি বিজেপি, সেই আঘাত সৃষ্টি করেছে। তৃণমূল কংগ্রেস দীঘায় এর আগে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছে। নিউ টাউনে দুর্গা মন্দির করার কথা রয়েছে। উত্তরবঙ্গেও বেশ কয়েকটি মন্দির তৈরির ঘোষণা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে প্রধান দুটি দলের মূল এজেন্ডা ধর্মকে কেন্দ্র করে ভোটারদের নিজ দলে ভেড়ানো, আর সেই এজেন্ডায় রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে প্রচারণা, মন্দির মসজিদ নির্মাণ করে চলেছে। তবে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যবাসী ধর্মীয় মেরুকরণে ভাগ হন কিনা সেটা বোঝা যাবে বিধানসভার ফল প্রকাশের পর। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। আবারও ভয়াবহ বন্যার মুখোমুখি ইউরোপের দেশ গ্রিস। শনিবার প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যার কারণে বিভিন্ন এলাকা জুড়ে 112টি জরুরি সতর্কতা জারি করেছে প্রশাসন। তবে সরকারের অবহেলা ও পরিকল্পনার অভাবকেই প্রতি বছরের বন্যার কারণ হিসেবে উল্লেখ করছেন স্থানীয়রা। এদিকে এশিয়ার দেশ ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার বন্যায় ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বন্যার ভয়াবহতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। স্থানীয় সময় শনিবার ঘূর্ণিঝড় বাইরনের প্রভাবে গ্রিসের এনিপাস নদীর পানি উপচে ওঠে। আকস্মিক বন্যার মুখোমুখি হয় দেশটির বেশ কয়েকটি অঞ্চল। নিচু এলাকাগুলোতে অন্তত 112টি জরুরি সতর্কতা জারি করে প্রশাসন। বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রতি বছরই বন্যার মুখোমুখি হওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। সরকারের যথাযথ পদক্ষেপের অভাবেই ক্ষয়ক্ষতি বাড়ছে বলে অভিযোগ তাদের। পৌরসভা বা আঞ্চলিক কর্তৃপক্ষ কিছুই করেনি। প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তি হয়। প্রতিবার বৃষ্টি হলেই এখানে বন্যা দেখা দেয়। দিনে দিনে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। এদিকে ইন্দোনেশিয়ার বন্যায় প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা, স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। এখনো নিখোঁজ শতাধিক মানুষ। রাস্তাঘাট ধ্বংস হয়ে যাওয়ায় খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানি পৌঁছাতে হিমশিম খাচ্ছে সেনাবাহিনী। আকাশপথে ত্রাণ ফেলার ব্যবস্থা করেছে প্রশাসন। এদিকে আচে তামিয়াংয়ের অনেক জায়গায় ত্রাণ পৌঁছাতে দেরি হওয়ায় বাসিন্দারা খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য দোকানপাট লুট করতে বাধ্য হয়েছেন। বন্যায় ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে ক্যান্ডি শহরে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েক। এ সময় প্রভাবশালী এক বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে দেখা করার পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্নির্মাণ নিয়ে ব্রিফিং দেন তিনি। দ্রুত এই প্রক্রিয়া শুরুরও নির্দেশ দেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভয়াবহ দাবানলের কবলে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য। ৭৬টিরও বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। পুরো ছাই হয়ে গেছে অন্তত ১৯টি বাড়িঘর। আগুন গ্রাস করেছে 10,000 হেক্টর বনভূমি। দাবানলের ভয়াবহতায় বেশ কয়েকটি এলাকায় সর্বোচ্চ জরুরি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। জীবন বাঁচাতে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন বাসিন্দারা। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে একের পর এক বাড়িঘর, পুড়ছে বনাঞ্চল। ভয়াবহ দাবানলের কবলে পড়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। এরই মধ্যে ভস্মীভূত হয়ে গেছে হাজার হাজার হেক্টর বনভূমি। রাজ্য জুড়ে অর্ধশতাধিক স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। সিডনি থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে অবস্থিত উলেওয়েংয়ে দাবানলে পুড়ে গেছে কয়েকটি বাড়িঘর। উত্তরাঞ্চলের আপার হান্টার এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে হাজার হাজার হেক্টর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। সিডনিতে এক জরুরি সংবাদ সম্মেলনে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রধান ক্রিস মিন্স জানান, আগুন নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দমকল কর্মীরা। ভারী যানবাহনের পাশাপাশি হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বেশ কয়েকটি এলাকায় দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলেও জানান মিন্স। নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন স্থানে দাবানল ছড়িয়ে গেছে, যার মধ্যে 19টি স্থানে এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। এসব এলাকায় আগুন নিয়ন্ত্রণে শত শত অগ্নি নির্বাপন যান কাজ করছে। দাবানলের ভয়াবহতায় বেশ কয়েকটি এলাকায় সর্বোচ্চ জরুরি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে জনবহুল এলাকায় বসবাসকারী হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে বাতাসের গতিবেগ বাড়লে আগুন আরও বিস্তৃত হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। নাসরিন রুমি, সময় সংবাদ। হাওয়াইয়ের বিগ আইল্যান্ড কিলাওয়া আগ্নেয়গিরিতে আবারও আগ্নেয়গিরিপাত দেখা দিয়েছে। তবে এই উদ্গীরণ হাওয়াই ভলকানোস ন্যাশনাল পার্কের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, আগ্নেয়গিরির ভূমিকম্প কার্যকলাপ এবং লাভা প্রবাহের প্রকৃতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আগ্নেয়গিরির এই সক্রিয়তা চলমান থাকলেও বর্তমানে কোনো অঞ্চলের জন্য তা সরাসরি ঝুঁকিপূর্ণ নয় বলে আশ্বস্ত করেছেন তারা। পর্যটক এবং স্থানীয়রা এই সক্রিয় আগ্নেয়গিরি দেখতে ভিড় করছেন। ফ্রান্সের লিওনে শুরু হয়েছে ফেস্টিভ্যাল অব লাইটস বা আলোর উৎসব। শুক্রবার থেকে শুরু হওয়া এই উৎসবে ঐতিহাসিক স্থাপনা ও সরকারি ভবন জুড়ে প্রজেক্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন চিত্রকর্ম। চলছে ড্রোন শো।
এবারের উৎসবে স্থান পেয়েছে ফ্রান্স সহ বিভিন্ন দেশের শিল্পীদের তৈরি প্রায় 20টি আলোকচিত্র। 4 দিনব্যাপী এই আয়োজন দেখতে এবার প্রায় 20 লাখ দর্শক অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা আয়োজকদের। ঝলমলে আলোকসজ্জায় আলোকিত চারপাশ, রঙিন আলো আর মানুষের সমাগমে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। আনন্দঘন এ দৃশ্য ফ্রান্সের ঐতিহাসিক শহর লিওনের। প্রতি বছরের মতো এবারও ফ্রান্সে শুরু হয়েছে ফেস্টিভ্যাল অব লাইটস। স্থানীয় সময় শুক্রবার থেকে দেশটির ঐতিহাসিক শহর লিওনে আয়োজন করা হয় রঙিন এ আলোর উৎসব। আকাশে চলছে ড্রোন শো। শহরের ঐতিহাসিক স্থাপনা ও সরকারি ভবন জুড়ে লেজার রশ্মি আর প্রজেক্টরের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় দৃষ্টিনন্দন সব চিত্রকল্প। এবারের উৎসবে শহরের ভবন, চত্বর আর রাস্তাগুলোকে রঙিন করে তুলতে ব্যবহার করা হচ্ছে ফ্রান্স সহ বিভিন্ন দেশের শিল্পীদের তৈরি প্রায় 20টি আলোকচিত্র। উৎসবের প্রধান দিন আগামী সোমবারে বাসিন্দারা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী বাড়িঘরের জানালায় মোমবাতি জ্বালিয়ে যীশু খ্রিস্টের মায়ের প্রতি শ্রদ্ধা জানাবেন। 4 দিনব্যাপী এই উৎসব দেখতে ভিড় করছেন স্থানীয় সহ পর্যটকরাও। নাচে গানে উপভোগ করছেন আয়োজন। এবার প্রায় 20 লাখ দর্শক অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা আয়োজকদের। উৎসব ঘিরে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। জাতীয় দলের ব্যাটারদের স্কিল উন্নতির দিকে বিশেষ নজর টিম ম্যানেজমেন্টের। বিশ্বকাপের আগে ফাঁকা সময়ে পর্যায়ক্রমে চলবে এই কার্যক্রম, জানিয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বছর জুড়ে টি-20 দলের পারফরমেন্সে কিছুটা সন্তুষ্ট হলেও ওয়ানডেতে নিয়মিত সিরিজ না থাকায় খুব বেশি উন্নতি হয়নি বলেও মন্তব্য তার। আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় বিপিএল পর্যন্ত কিছুটা বিশ্রামের সুযোগ ক্রিকেটারদের। তবে টিম ম্যানেজমেন্ট নিয়েছে ভিন্ন পরিকল্পনা। সামনে বিশ্বকাপ, তাই সময়টা কাজে লাগাতে চান ক্রিকেটারদের স্কিল উন্নয়নে। একাডেমি মাঠে তানজিদ তামিম, পারভেজ ইমনদের নিয়ে ব্যস্ততা কোচিং প্যানেলের। ফিল সিমন্স, মোহাম্মদ সালাউদ্দিন আর মোহাম্মদ আশরাফুল কাজ করেছেন তাদের নিয়ে। মূলত হাফ শটগুলোকে কিভাবে বাউন্ডারি পার করা যায় সেই বিষয়গুলো নিয়েই দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। আপনারা অনেক সময় বলেন যে আমরা আসলে আমাদের স্কিলের ঘাটতি আছে, তো ওইটা করারও আসলে আমরা কোনো সময় পাই না, কারণ এত ইন্টারন্যাশনাল শিডিউল থাকে, ছেলেদের খেলা থাকে, তো ওগুলো ইমপ্রুভ করার আসলে আমরা সুযোগ পাই না। তো এরকম একটা যেহেতু সুযোগ পেয়েছি, যত আরেকটু বেটার যদি স্কিল হতে পারে, কারণ স্পেশালি আমরা টি-20তে আমাদের যেসব লাগবে। দেখতে দেখতে আরও একটা বছর শেষ। 3 ফরম্যাটে কেমন কাটলো টাইগারদের 2025 সাল? সিনিয়র সহকারী কোচের মূল্যায়নে পাস মার্ক পাচ্ছে টি-20। ওয়ানডেতে ভালো না করার একটা ব্যাখ্যাও দিয়েছেন সালাউদ্দিন। টি-20 আসলে আমাদের প্রোগ্রেসটা আমরা যেভাবে করতে চেয়েছি হয়তো মোটামুটি কাছাকাছি পৌঁছেছি, বাট একেবারে বলবো না যে আমরা অনেক সাফল্য পেয়ে গেছি, বা যতটুকুই সাফল্য আসছে এটা টি-20 থেকেই আসছে, কারণ আমরা এটা রেগুলার সিরিজ খেলেছি একটার পর একটা, এবং একটা প্ল্যান অনুযায়ী আমরা এগিয়েছি। ওয়ার্ল্ড কাপের প্ল্যান করে আমরা এগিয়েছি। টেস্ট টিম আমাদের বরাবরই আমাদের একটু এক্সপিরিয়েন্স বেটার আছে, এবং এটাও একটা ভালো অবস্থায় আছে। আমি মনে করি যে এটারও আমরা দিনকে দিন আমরা ইমপ্রুভমেন্ট করতেছি। ওয়ানডেটা আমরা অনেক দিন পর সিরিজ খেলতেছি, ওইটা রেজাল্ট আসছে না, এবং সেই সাথে আমি যদি বলি যে আমাদের ধরেন 4-5 যারা ছিল তারা অনেক দিন ওয়ানডে ক্রিকেট খেলেছে, এবং ওই জায়গাটা আমাদের আসলে ফিল আপ করতে হলে তো আমাদের একটু সময় দিতে হবে। বিপিএল শেষ করেই টি-20 বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ, তাই ক্রিকেটারদের ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে বিশেষ নজর বোর্ডের। বিপিএল খেললেও বিসিবি ট্রেনার পর্যবেক্ষণ করবেন ক্রিকেটারদের উপর। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আমাদের যেহেতু ট্রেনার আছে, আমরা সবসময় মেজর করি। এর আগের বিপিএল এর সময় কিন্তু আমাদের ট্রেনার ইফতিজে ছিল, সে কিন্তু সবসময় মনিটর করছে কীভাবে ওয়ার্কলোডটা হচ্ছে, এবং ছেলেরা এখন আগের থেকে অনেক ম্যাচিউর। স্পেশালি আমাদের সাথে যেসব ছেলেরা আছে তারা কিন্তু নিজেদের ওয়ার্কলোড বলেন, ফুড হ্যাবিট বলেন, তারা কিন্তু অনেক আগের থেকে নিজেরাই অনেক আপগ্রেড। বিশ্বকাপের দল ঘোষণার আগে বিবেচনা করা হবে বিপিএলে ক্রিকেটারদের পারফরমেন্সও, তাই এই সুযোগটা ভালোভাবে কাজে লাগাবেন ক্রিকেটাররা, বিশ্বাস সালাউদ্দিনের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতীয় দলে বর্তমানে 6 কোচ। ড্রেসিং রুমে এত কোচ কেন, উত্তরটা খুঁজছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। আশরাফুল ব্যাটিং কোচ হওয়ার পর দলে সালাউদ্দিনের রোলটা কি, সেটাও জানতে চান তিনি। এছাড়া সিনিয়র সহকারী কোচকে নিয়ে যে বিতর্ক হচ্ছে, সেটার জন্য সালাউদ্দিন নয়, ফিল সিমন্সকে প্রশ্নের মুখোমুখি করতে বললেন সুজন। তবে টিমে কোনো গ্রুপিং আছে সেটা বিশ্বাস করেন না সাবেক অধিনায়ক। বিশ্বকাপের আগে কোচ ক্যাপ্টেনকে নিজেদের সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখার পরামর্শ সুজনের।
রুলটা কি হবে এখানে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা আমি বিশ্বাস করি না ন্যাশনাল টিমে। স্পিনে মুশতাক আহমেদ, পেস বোলিংয়ে শন টেইট, ফিল্ডিংটা দেখেন জেমস পেমেন্ট। টানা ব্যর্থতায় ব্যাটিং কোচের দায়িত্বটাও বিসিবি তুলে দেয় আশরাফুলের কাঁধে। অভিমানে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর আবারও শপথে ফিরেছেন সালাউদ্দিন। তবে প্রশ্ন, দলে তিনি করবেনটা কি? পরিকল্পনা আর সব ডিপার্টমেন্টের কাজ দেখার জন্য তো হেড কোচ ফিল সিমন্স নিজেই আছেন। 5 জন কোচের কি প্রয়োজনীয়তা আছে, মানে সালাউদ্দিন আর সিমন্সের কি কাজটা থাকবে আসলে। সিমন্স একটা হেড কোচ হিসেবে আমব্রেলার মতন কাজ করবেন, প্ল্যানিং করবেন, এই করবেন, হয়তো সালাউদ্দিন তাকে অ্যাসিস্ট করবেন এইসব ব্যাপারে। কিন্তু এখন আপনি স্পেসিফিক্যালি বলে দিয়েছেন আশরাফুল ইজ ব্যাটিং কোচ, তো সালাউদ্দিন তো ব্যাটিং নেওয়া চিন্তা নাই ওর, বোলিং কোচ হিসেবে আপনার শন টেইট কাজ করবে। সালাউদ্দিনের রোলটা কি হবে এখানে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। একাদশে অতিমাত্রায় হস্তক্ষেপ, অফ ফর্মে থাকা জাকেরকে বারবার সুযোগ দেয়া, দলের মধ্যে গ্রুপিং করার অভিযোগও ওঠে সালাউদ্দিনের বিরুদ্ধে। তবে হেড কোচ থাকতে এসব বিষয় কেন সালাউদ্দিনকে দায়ী করা হচ্ছে সে প্রশ্ন সুজনের। জাকেরের ছন্দ হারানোর কারণটা এশিয়া কাপের ক্যাপ্টেন্সি। প্রশ্নগুলো সব করা উচিত ফিল সিমন্সকে, নট সালাউদ্দিন। মানে সালাউদ্দিন কেন ডিসিশন মেকিং করবে? সালাউদ্দিন তো হেড কোচ না, ওর অবশ্যই দায়িত্ব আছে, বাট নট বিফোর সিমন্স। সালাউদ্দিনকে ব্লেম করছে আর সালাউদ্দিন সেই ব্লেমগুলো নিচ্ছে, এটাও আমি ভালো লাগেনি জিনিসটা। যখন এগুলো হবে তখন সিমন্সকেই প্রশ্ন করা উচিত। জাকির ইজ এ গুড ক্রিকেট ম্যাটেরিয়াল, আমি বলছি যে ক্যাপ্টেন তো অন্যায়, বাট আমরা যে যেখানে তাসকিনরা আছে, সিনিয়র প্লেয়ার আছে, আমার মনে হয় এই প্রেশারটা যখন জাকির এমনি আন্ডার প্রেশার রান করতে পারছিল না, তখন এই বাড়তি প্রেশারটা ওকে দেওয়াটা আমার মনে একদম ঠিক হয়নি। আমি এটাও বলি যে হোম সিরিজে জাকিরকে এত বেশি খেলানো উচিত হয়নি আমার মনে। নাকের ডগায় বিশ্বকাপ, উইন্ডিজ সিরিজে হোয়াইট ওয়াশের ক্ষতটা আয়ারল্যান্ড সিরিজ দিয়ে মিটিয়েছে লিটন বাহিনী। তবে সিরিজ শুরুর আগে লিটনের মন্তব্য জন্ম দিয়েছে আলোচনার। ঘরের খবর প্রকাশ্যে আনায় সুজনের কাঠগড়ায় দুজনই। টিম ম্যানেজমেন্টকে পরামর্শ দিলেন নিজেদের সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখার। ঘরের কথাটা আমি বাইরে কেন লিক করবো, দ্যাটস ভেরি ভেরি, আমি মনে করি না এটা কোনো প্রফেশনালের মধ্যে পড়ে। আমি সেটাও লিটনেরও দোষ দিব, লিটনেরও এটা করাটা উচিত হয়নি, এবং লিউয়ের আবার রিয়াক্ট দেখাটাও আমার মনে হয় নট রাইট। পাঁচ পর্যন্ত আমি দেখি না কোনো প্রবলেম দেখি না। নাম্বার 6 পজিশনটা একটা ফিক্স করতে হবে। ইউ হ্যাভ টু ট্রাস্ট উইথ সামবডি। সোহান 2টা ম্যাচে রান্না করলে যদি আপনি বলেন সোহানকে সরাও, সোহানকে সরাই দেয়, তো ইউ হ্যাভ টু ট্রাস্ট ইউর প্লেয়ার অ্যান্ড ইউ হ্যাভ টু ট্রাস্ট ইউর কোচ অ্যান্ড ক্যাপ্টেন। আমাদের যা রিসোর্স আর ফাইট। বিশ্বকাপের আগে নেই আর কোনো আন্তর্জাতিক সিরিজ, বিপিএলই সারতে হবে সব ধরনের প্রস্তুতি। তবে সুজনের মতে তার জন্য প্রয়োজন স্পোর্টিং উইকেট। ডিপেন্ড করে সব উইকেটের উপরে। আইসিসির উইকেটগুলো সবই ব্যাটসম্যান ফ্রেন্ডলি উইকেট হয়, ওই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট যদি হয় তাহলে আমার মনে হয় যে ইটস পসিবল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।